কর্তৃক আয়োজিত পেপ টক সেশন 4-এ আজকের আমাদের আলোচনার টপিকটা মনে হয় ভার্সিটি লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ডিবেটেড টপিকস, গভর্নমেন্ট জব ভার্সেস প্রাইভেট জব। কোনটা ভালো? এখন এই বিষয়টা নিয়ে সবসময় দেখা যায় আমাদের মধ্যে ডিবেট চলতে থাকে, ফ্রেন্ডদের সাথে, না হয় টিচারদের সাথে, বাসায় ফ্যামিলি মেম্বারসদের সাথে। তো আজকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কোন জবটা আসলে আমাদের জন্য ভালো। আচ্ছা, আমাদের সাথে আজকে আমাদের গেস্ট হিসেবে দুইজন স্পেশাল মানুষ আছেন আমাদের সাথে। স্পেশাল বলছি কজ তারা এমআইএসটির স্টুডেন্ট ছিলেন, সো তারা আমাদের বড় ভাই বোনের মতো, এজন্য। আচ্ছা, আমাদের সাথে আছেন আনুষা কবির আপু। আপু সিএসসি ডিপার্টমেন্টে ছিলেন। আমাদের সাথে আরো আছেন খালিদ মাহমুদ সাদ ভাইয়া, তিনি মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন। ভাইয়া এখনো আমাদের মধ্যে এসে উপস্থিত হননি, আমরা ভাইয়ার জন্য ওয়েট করছি। তো প্রথমেই আনুষা আপু যেহেতু আছেন, আপুর সাথে একটু কথা বলি। আনুষা আপু বর্তমানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছেন বিজনেস ইন্টেলিজেন্সে, গ্রামীণ ফোনে। আর মুমতাহিনা কেমন আছো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপু, আপনি কেমন আছেন? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি, আমি খুবই ভালো আছি and আমি খুবই হ্যাপি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো, ওয়ালাইকুম আসসালাম and really nice to attend this. সাদ ভাইয়া, হাই, অনেকদিন পরে দেখছি ভাইয়াকে। সো এটা আসলে একটা ডিবেটেড টপিক যে which field you want to go to, and আমি যখন স্টুডেন্ট ছিলাম I didn't get the chance to be a part of any of such sessions যেখানে আমি নিজে ক্লিয়ার হতে পারবো। তো তোমরা এটা অ্যারেঞ্জ করেছো, it's really appreciative and thank you. কি কোয়েশ্চেন? আমি কোয়েশ্চেন ভুলে গেছি কথা বলতে বলতে। আচ্ছা, আমরা আগে ভাইয়ার একটু ডেসক্রিপশন দিয়ে নেই আপু আগে। ভাইয়া বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছেন বিআরটিএ তে, এবং আমরা ভাইয়ার থেকেও একটু শুনতে চাচ্ছিলাম যে ভাইয়া কেমন আছেন এবং আজকে আমাদের সম্পর্কে কিছু বলতে চান নাকি শুরুতে, মেইন টপিকে যাওয়ার আগে। ওকে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ, চলছে, খুব ভালো আছে। আমি আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া। আনুষা তো বলছিলই যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম কোনো প্ল্যাটফর্ম আমাদের জন্য ছিল না। সো এখন যদি কিছুটা হলে কন্ট্রিবিউট করা যায় অ্যাজ আ কি বলবো আমি, তখন তো অ্যাজ আ লিসেনার আমরা কন্ট্রিবিউট করতে পারি নাই। সো হ্যাঁ, আই এম ডিলাইটেড টু জয়েন হিয়ার of course, and thanks to you all যে তোমরা এরকম একটা কিছু অ্যারেঞ্জ করেছো। এই তো। আচ্ছা আপু, ভাইয়া, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ, আপনাদের এত বিজি শিডিউল থেকে আমাদের জন্য টাইম ম্যানেজ করেছেন। আর প্রথমে আমি পার্টিসিপেন্টসদের বলে নিচ্ছি যে কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে সেটা চ্যাটে কমেন্ট করতে, ভাইয়া আপুরা সেটা পরে এন্টারটেইন করবেন। সো ফার্স্টে আমরা কিছু কমন কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি। এমআইএসটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট হলো, আপনাদের 4 বছরের অনেক কষ্ট, অনেক প্যারা, সবকিছু ডান। তারপর আপনাদের ফার্স্ট স্টেপ কি ছিল? এই যে নতুন জীবনের একটা নতুন পর্যায়ে গেলেন, নতুন একটা বড় প্যারা যে স্টার্ট হলো, জব খুঁজতে হবে, আপনাদের যে প্রথম স্টেপটা কি ছিল? আচ্ছা ভাইয়া আগে বলেন। কে বলবে? আচ্ছা ভাইয়াই বলেন, তারপরে আপু বলবেন। ভাইয়াই বলেন, তারপর আমি বলছি। ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি টপিকটার শুরুতে বলে নেই, গভর্নমেন্ট জব ভার্সেস প্রাইভেট জব। হ্যাঁ, আমি এটার সাথে একেবারে একমত না। ভার্সেস কথাটা তখন আসে যখন অ্যাবসলিউটলি কোনো কিছুকে তোমরা একটাকে ভালো একটাকে খারাপ, ওটা কোনো মেজারমেন্ট থাকবে, ক্যালকুলেশন করা যাবে, এরকম কিছু করা যাবে। হ্যাঁ, সো ইটস কমপ্লিটলি রিলেটিভ, ইট ডিপেন্ডস অন কমপ্লিটলি অন পার্সোনাল চয়েসেস। সো আমার কেসে যে ব্যাপারটা হয়েছিল, মানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আফটার গ্রাজুয়েশন অর ইভেন বিফোর গ্রাজুয়েশন, পোলাপাইনের মেইন ডিলেমাটা যেটা থাকে সেটা হচ্ছে টু সেট আ গোল। এম আই অডিবল? সবাই শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, সো প্রবলেম হচ্ছে যে ওই ডিলেমাটা যে আমি কি করতে চাই কিংবা কি করব। তো ওই গোলটা যখন সেট হয়ে যায় না, তখন অনেক ইজিয়ার হয়ে যায়। দেখ, আমি আমার অনেক ফ্রেন্ডস কিংবা আমার অনেক সিনিয়র জুনিয়রকে দেখেছি যারা থার্ড ইয়ার থেকেই ওরা জানতো যে ওরা কি করবে। ওদের অনেকেই হচ্ছে বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন শুরু করে দেয়। হ্যাঁ, ওখানে বাইরে যাওয়ার যে প্রসেস গুলো থাকে, জিআরই, আইএলটিএস দেওয়ার, সেটা থার্ড ইয়ার থেকে স্টার্ট করা যায়। যারা বিসিএস টিসিএস দিতে চায়, অনেকেই স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে এই কালচারটা আছে যে অনেক আগে থেকেই পড়াশোনা শুরু করে দেয়। সো আমি বলবো দে আর কাইন্ড অফ লাকি, বিকজ ওদের অনেক ক্ষেত্রেই তাদের টাইমটা ওয়েস্ট হয় না।
যেটা অনেকের গোলটা সেট করতেই ওয়েস্ট হয়ে যায়। আমি এই গোলটাকে যদি দুইটা পার্সপেক্টিভে চিন্তা করি, একটাকে যদি বলি ম্যাক্রো গোল আর একটাকে যদি বলি মাইক্রো গোল। ম্যাক্রো গোলটা এমন হতে পারে যে কিছু কিছু কমন ওয়ে অফ লিভিং। আই মিন আমি গ্রাজুয়েশনের পরে কারো কারো ইচ্ছা থাকে আমি বাইরে চলে যাব, মাস্টার্স করবো, দেন ওখানে জব করব। কারো কারো ইচ্ছা থাকে আমি মাস্টার্স করবো ওখানে, যে এখানে এসে কোনো টিচিং প্রফেশনে যাব। কারো কারো ইচ্ছা থাকে আমি গভর্নমেন্ট জব করব, কারো কারো ইচ্ছা থাকে আমি প্রাইভেট জব করব। হ্যাঁ, সো কারো কারো ইচ্ছা থাকে আমি এন্টারপ্রেনার হব। সো ইট ডিপেন্ডস। আমি বলবো কোনোটাই খারাপ না, বাট এই ম্যাক্রো গোলটা সেটিং এর সাথে সাথে আরেকটা জিনিস খুবই দরকার, সেটা হচ্ছে ওই ম্যাক্রো গোল সেটিং এর পরপরই মাইক্রো একটা গোল সেট করা। সে ফর এক্সাম্পল আমি প্রাইভেট জবে যেতে চাই, তাহলে প্রাইভেট জবে আমি কোন সেক্টরে যেতে চাই? আমি সাপোজ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি কি ডিজাইনে যেতে চাই, আমি কি ম্যানুফ্যাকচারিং এ যেতে চাই, কিংবা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাইড থেকে একটু দূরে এসে আমি ফিনান্সে কাজ করতে চাই, আমি মার্কেটিং এ কাজ করতে চাই, কিংবা আমি সাপ্লাই চেইনে কাজ করতে চাই। যে কোনো কিছু হতে পারে। এখন ওই মাইক্রো গোলটাও যখন সেট হয়ে যাবে, তখন আবার কোয়েশ্চেন চলে আসে যে আমার ক্রেডেনশিয়াল, আই মিন দ্য ডিগ্রি আই এম অপটিং ফর, দ্য ডিগ্রি আই এম হ্যাভিং রাইট নাও, ওটা আমাকে আমার গোল, ওই মাইক্রো গোলটার কাছাকাছি যেতে হেল্প করবে কিনা। সে ফর এক্সাম্পল আমার মার্কেটিং ভালো লাগে কিন্তু আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি বুঝতে পারছি যে আমার ওই জায়গাটাতে আমার পক্ষে যাওয়া সম্ভব না, মানে আমার জাস্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি দিয়ে, দেন আই উড সাজেস্ট যে তুমি একটা হায়ার স্টাডিজ নাও মার্কেটিং এর উপর। এটা দেশে বিদেশে যে কোনো জায়গায় হতে পারে, এমবিএ করতে পারো তুমি। আমার ইচ্ছা সাপোজ আমি টিচার হব, বাট দেখছি যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বাংলাদেশে সাপোজ আমি টিচিং করতে যাচ্ছি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি মাস্টার্স ছাড়া আমাকে টিচিং এ নিচ্ছে না। তখন আমার গোলটাই হবে হচ্ছে আমি বের হয়েই মাস্টার্স করব। সো এই গোল সেটিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাইট আফটার গ্রাজুয়েশন, আই উড সে ইভেন বিফোর গ্রাজুয়েশন। আর সেটা করার জন্য একটা প্রিরিকুইজিট আছে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি নলেজ। আমি জানি না যে আমি যে আমার গোলটা যে এই জায়গাটাতে সেট করেছি ওই জিনিসটা আমার জন্য কিনা। লাইক আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেকের হয়, আই হ্যাভ সিন আ লটস অফ ফ্রাস্ট্রেটেড ফেসেস যারা ইঞ্জিনিয়ারিং এ এসে ফ্রাস্ট্রেশনে ভুগে যে আমার জন্য তো এটা ছিল না। তো এটার কারণটা কি? কারণ হচ্ছে তারা এইচএসসি কিংবা এ লেভেলস এ পড়ে জাস্ট একটা জায়গায় অ্যাডমিশন নিতে হবে তাই আমি অ্যাডমিশন নিয়ে নিলাম, এরকম একটা ব্যাপার। এই সেম সেম যুদ্ধটা করতে হয় কিন্তু গ্রাজুয়েশনের পরেও, যে আমি গ্রাজুয়েশনের পরে আমি চাচ্ছি যে আমি ম্যানুফ্যাকচারিং এ যাবো, বাট আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে ম্যানুফ্যাকচারিং এ কোন ইন্ডাস্ট্রিতে আমি যাবো। এফএমসিজি তে যাবো, এফএমসিজি ম্যানুফ্যাকচারিং একরকম। সে ফর এক্সাম্পল আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ম্যানুফ্যাকচারিং, সাপোজ আমি একটা আইটি কোম্পানি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি, হ্যাঁ, সো ওই ফিল্ডটা কিরকম সেটা জানাটাও খুব বেশি ইম্পর্টেন্ট। সো ওটাই আর কি, আমি নিজে একটু কনফিউজ ছিলাম আফটার গ্রাজুয়েশন। হ্যাঁ, আমার স্টোরি আমি বলবো, তার আগে যদি আনুষা ওর ইনসাইটটা একটু দেয় আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এবার আপু আপনি কিছু বলেন যে আচ্ছা, হচ্ছে গ্র্যাজুয়েশন স্টেপগুলো কি কি হতে পারে? আমিও ভাইয়া যেটা ফার্স্টে বললো না যে পাবলিক এন্ড প্রাইভেট, আই লাইক গভর্নমেন্ট এন্ড প্রাইভেট, এটা একদমই নিজের উপর। ইফ ইউ থিঙ্ক যে আমি মানে প্রাইভেটে যাব, ইউ গুড টু গো। এখানে কোনো এরকম ডিবেট নাই যে উইচ ওয়ান ইজ বেটার অর সামথিং। সো এটা হচ্ছে যার যার চয়েসের উপর, যে সে কিভাবে তার ক্যারিয়ারকে দাঁড় করাতে চাচ্ছে, এন্ড বোথ আর টোটালি ফাইন। আর গ্রাজুয়েশনের পরে আমার জন্য যেটা হচ্ছে যে ভাইয়া যেটা বললো যে গোল একটা সেট করা লাগে না, লাকিলি না আমি থার্ড ইয়ারে যখন আমি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ গিয়েছিলাম, আমি গ্রামীণ ফোনে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ গিয়েছিলাম। তো আমি তখন থেকে আমার মাথার মধ্যে এটা সেট ছিল যে যাই হোক তাই হোক আমি টেলকোতে ঢুকবো, এন্ড স্পেসিফিক্যালি আমি গ্রামীণ ফোনে ঢুকবো। হ্যাঁ, আর আমি যখন গ্রাজুয়েট করেছি তখন এগুলাতে মানে অ্যাপ্লাই কেমনে করে, কি করবো, মানে এখানে অনেকের কাছ থেকে শুনেছি এই মানুষজনকে ধরতে হবে, অর লাইক তোমাকে হাইলি স্কিলড হওয়া লাগবে। আমি তো ফ্রেশার, আমার তো এরকম হাই লেভেলের এত স্কিলস নাই যে আমি অ্যাপ্লাই করবো। তো আই ওয়াজ কনফিউজড ওখানে, যে নট আমি কোথায় কি অ্যাপ্লাই করবো, চাকরি করবো, সেটা নিয়ে আমার কনফিউশন ছিল না, বিকজ আই ওয়াজ রেডি টু গো ফর আইটি, এন্ড সেটা যে কোনো টেলকো ফার্মসে, মানে be it any of the telco operators. So এখন বলতে পারো যে I was sort of lucky, because আমি পাস করার like 10-15 days এর মধ্যে আমি রবির একটা সার্কুলার পেয়েছি, বাট তখন আমি জিপি কোনো সার্কুলার পাই নাই। এখন রবির সার্কুলারে আবার লেখা ছিল যে you need a lot of experience, like 3-4 years লেখা ছিল। এখন আমি কনফিউজড ছিলাম যে আমি এটাতে অ্যাপ্লাই করবো নাকি করবো না, এরকম একটা কনফিউশন কাজ করছিল। বাট পরে আই গট টু টক টু সিনিয়র্স, এন্ড তখন আই গট আ কনফার্মেশন যে হ্যাঁ এরকম লিখে রাখে,
বাট তুমি যদি ইউ ক্যান প্রুভ ইউর সেলফ যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করেছি অ্যান্ড আই ক্যান প্রুভ মাই সেলফ টু ওয়ার্ক ফর দ্য পজিশন, তাহলে ওখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করে না, তোমাকে নিবে। তা আমি না ওই মানে কথা শুনে বুস্ট আপ হয়ে গেছি, বুঝছো? আমার মনে হয় মানুষ যখন ইয়াং, আরেকটু 2 বছর আগে বা 2.5 বছর আগে তার একটু ইয়াং ছিলাম, তো তখন আরেকটু বেশি এগুলো শুনে ও হয়ে তো যাবে এরকম করে না আমি অ্যাপ্লাই করেছি, এন্ড সামহাউ মাই লাক ক্লিক এন্ড আই গট সিলেক্টেড ইনটু রবি। আমি এখন জিপিতে আছি, বাট আই স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ রবি। And I started it because আমি তখন জিপি মানে কোনো সার্কুলার দেখি নাই, আসলে ভ্যাকেন্সি বা এরকম কিছু দেখি নাই। তো আমার প্ল্যান ছিল আমি এখানে ঢুকে তারপরে কাজ শিখি, বিকজ আমি যদি কিছু শিখি দেন আমি তো সুইচ করা ইজ রিলি ইজি। তুমি যখন একটা কিছু গ্র্যাব করে ফেলতে পারো তখন তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারবা। তো আমার রবিতে ঢোকার প্ল্যান ছিল টু গো টু জিপি। আই এম টকিং অ্যাবাউট দিস টু মানে অপোনেন্টস, তার মধ্যে এরকম করে আই শুডেন্ট, বাট দেন আমি জাস্ট বোঝানোর জন্য আর কি বললাম যে ইটস নট অলওয়েজ লাইক তুমি পাস করার পর সাথে সাথেই তোমার পছন্দের অপরচুনিটি চলে আসবে। আমি মনে করি আই ওয়াজ ওয়ান অফ দ্য লাকি ওয়ান্স যে রিলেটেড একটা অপরচুনিটি পেয়েছিলাম। সো ইফ ইট ডাজন্ট গো দ্যাট ওয়ে, তুমি তোমার পছন্দের অপরচুনিটি পাস করার সাথে সাথে গ্রাজুয়েশন রেজাল্ট শেষ হলো না পাও, ইউ শুড কিপ ট্রাইং। সেটা হতে পারে তোমার নিজের কোনো তুমি এন্টারপ্রেনার হতে চাও, তুমি পারছো না, ইউ শুড কিপ ট্রাইং ফর দ্যাট। গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, বি ইট এনিথিং, জাস্ট কিপ ট্রাইং, এটাই আমি বলতে চাবো। ওকে, আচ্ছা আপু, অপরচুনিটি নিয়ে যেহেতু কথা হচ্ছিল, অনেকে দেখা যায় যে ফার্স্ট অ্যাটেম্পটেই জব পেয়ে যায়। আপনি ফার্স্ট ইন্টারভিউ দিলেন, আপনি জব পেয়ে গেলেন। আবার অনেকে দেখা যায় 5-6 বার ট্রাই করেও জব পাচ্ছে না। ওই টাইমটা আসলে কি করা যায়? দেখা যায় অনেকের কনফিডেন্স লেভেল ড্রপ করে, আবার দেখা যায় অনেকে ভাবে যে আচ্ছা না আমি ট্রাই করতে থাকি, অনেকে ফিল্ড চেঞ্জ করার চিন্তা ভাবনা করে। তো ওই মোমেন্টটায় কি করা যায়, আর সেটাই জানতে চাচ্ছিলাম। আমি হচ্ছে যে তোমার বলা ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়ি, যে ফার্স্ট জবের ইন্টারভিউ দিয়ে ফার্স্ট জবে হচ্ছে যে আর কোনো ইন্টারভিউ দিই না, এটার মধ্যেই ঢুকে গিয়েছিলাম। বাট হোয়াট হ্যাপেন্ড ইজ আমি এই রবিতে ঢুকার পরে না বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি। আই ডিডন্ট নিড আ জব, আমি ইন্টারভিউ দিয়েছি বিকজ আমার ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্স ছিল না। ওই যে আমি একটা দিয়েই জব পেয়ে গিয়েছিলাম। তো আমি তো পরে আর কোথাও ঢুকার পরে 6-7 মান্থস আমি কোথাও কোনো ইন্টারভিউ দিই নাই। বাট তখন থেকে আমার মাথার মধ্যে ছিল যেহেতু আই হ্যাভ আ প্ল্যান টু সুইচ, বা যেহেতু আই হ্যাভ আ প্ল্যান টু গো টু সামওয়্যার এলস, সো আমাকে তো ওটার জন্য একটা প্রেপ নিতে হবে। আমি এই কারণে ঢুকার পরেও প্রায় 7-8টা জায়গায় ইন্টারভিউ দিয়েছি আর কি। ব্যাংকে দিয়েছি, কনজিউমার প্রোডাক্টস এর ইন্ডাস্ট্রি যেটা এসিআই, আমি এসিআই তে ইন্টারভিউ দিয়েছি। জিপিতে আমি আরেকটা পোস্টে ইন্টারভিউ দিয়েছিলাম, দেন এটাতে দিয়েছি। সো যেটা করতে হবে, যদি তোমার ফার্স্ট জবে হয়ে যায়, ইউ শুড গিভ ইন্টারভিউস, বিকজ এটা তোমাকে খুব কনফিডেন্ট বানায়। আমার এরকম হয়েছে 3টা ইন্টারভিউ দেওয়ার পরে 4th যখন গিয়েছি আমার না কোনো ভয়ই লাগছে না, মানে আমি কনফিডেন্ট, হ্যাঁ আমি যাব, জিজ্ঞেস করলে পারবো, না বললে পারবো না। এটা খুব ইম্পর্টেন্ট, তোমার কনফিডেন্স গ্রো করতে হবে, এন্ড ইউ ক্যানট গ্রো কনফিডেন্স আদার দেন প্র্যাকটিসিং। এখন মানে ইন্টারভিউ তোর বাসায় বসে আমার বাবা মা আমার ইন্টারভিউর হলো, কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ওইটা দিয়ে তো আসলে হবে না, তোমার ফিল্ড স্পেসিফিক ইন্টারভিউর এক্সপিরিয়েন্স লাগবে। সো উচিত যে যদি তোমার ফার্স্ট জবে হয়ে যায়, তোমার তাও বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা, মানে অ্যাপ্লাই করে ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা গ্রো করার জন্য। আর যদি নাও হয়, ইউ শুড কিপ অ্যাপ্লাইং, মানে তোমার লাক কখন তোমাকে ক্লিক করবে ইউ নেভার নো দ্যাট। মানে 10টা ইন্টারভিউ পরে 11 নাম্বারটাতে তোমার তোমাকে কল করতেই পারে। সো ওটা দিয়ে যেতে হবে। আর 2 নাম্বার হচ্ছে এই জিনিসটা দিতে দিতে তোমার ভিতরে না একটা আইডিয়া চলে আসবে যে ইন্টারভিউ বোর্ড আচ্ছা এরকম এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে। যেখানেই যাবা ফার্স্টে ঢুকে তোমাকে নাম জিজ্ঞেস করার পর বলবে নিজেকে নিয়ে কিছু একটা বলেন। তো প্রথম ইন্টারভিউতে আমি নিজেকে নিয়ে কিছু একটা বলেন, আমি কি বলবো, আমি বলেছি আমার বেকিং করতে খুব ভালো লাগে, বলেছে এরকম কিছু বলতে, যেটা আমার সিভিতে নাই। তো আমার মানে তখন আমি মানে যা মাথা মধ্যে আসছে তাই বলে দিয়েছি। বাট যখন আস্তে আস্তে আর কয়েকটা ইন্টারভিউ দিলাম তখন আসলে বুঝে গিয়েছি যে হ্যাঁ গেলে তো আমাকে এটা জিজ্ঞেস করবেই, তো আমি জিনিসটা একটু কনস্ট্রাকটিভ ওয়েতে সাজাই। তো আর যখন তুমি আইটি রিলেটেড ইন্টারভিউ দিবা, যেহেতু আমি আইটি ব্যাকগ্রাউন্ডের, আমি অলওয়েজ আইটি রিলেটেড সার্কুলারে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়েছি। তো আমি জানি যে কয়েকটা দেওয়ার পরে দেখি যে এটা জিজ্ঞেস করে যে, আর আমি কিন্তু স্পেসিফিক ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্স ট্র্যাকের মানুষ, যার কারণে আমি যেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করেছি সেগুলাও মোস্টলি রিলেভেন্ট ছিল। তো আমার একটা আইডিয়া হয়ে গিয়েছিল যে আমি এখানে গেলে এই টুলগুলো নিয়ে আমাকে জিজ্ঞেস করবে, এগুলা ড্রব্যাকস ভালো জিনিস জিজ্ঞেস করবে, টেকনিক্যাল কোয়েশ্চেনের জন্য এইসব কোয়েশ্চেন আসতে পারবে। 100% তো জানবা না, তোমার 30-40% আইডিয়া হওয়া কিন্তু ইটস রিয়েলি অ্যান অ্যাডভান্টেজ। তো এটাই যে তোমাকে দিয়ে যাওয়া লাগবে ইন্টারভিউ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, মানে আমি বসে থাকবো এটা তো হবে না। আচ্ছা, সেম কোয়েশ্চেন গোস ফর ভাইয়া, যে এই টাইমটা আমরা কি করতে পারি, বা আপনি কোন কোন জায়গায় অ্যাপ্লাই করেছিলেন? আচ্ছা, আমি আমার কথা বলি। আমি বের হওয়ার পরে আই কেপ্ট অ্যাপ্লাইং ফর জবস। হ্যাঁ, সো আই ওয়াজ নট লাকি এনাফ লাইক আনুষা। আমি কাইন্ড অফ 4 মাসের মতো বেকার ছিলাম।
সো ওই 4 মাসে আমি বলি সবসময় আমার 4 বছরের গ্রাজুয়েশনের চাইতে বেশি লার্নিং হয়েছে ওই 4 মাসে। হ্যাঁ, সো তারপরে আমি একটা ছোটখাটো না, বেশ রেপুটেড একটা বাংলাদেশি লোকাল কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে জব পেলাম, এন্ড মাই স্যালারি ওয়াজ 15K। সো অন দ্যাট ভেরি টাইম আমি টিউশন করে এর চাইতে 2-3 টাইমস কামাতাম। স্টিল মানে আই নিড অ্যান আইডেন্টিটি। সো আমি ঢোকার পরে আমি আগেই বলে নিচ্ছি যে আমার গোল সেট ছিল না। আমি ওখানে 12 দিন জব করার পরে বুঝতে পারলাম যে ইটস নট মাই গোল। আই হ্যাভ টু, মানে আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন ম্যানুফ্যাকচারিং অর সামথিং। সো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ থাকার প্ল্যানটা বাদ দিলাম। তখন আমার কাছে মনে হলো কোথায় যাওয়া যায়। দেন আমার কাছে মনে হলো যে আমি মার্কেটিং একটা এমবিএ করি। সো আই ওয়েন্ট ফর আইবিএ অ্যাডমিশন, এন্ড সামহাউ লাকিলি ক্লিক করে যায়। আমি আইবিএ তে ভর্তি হই, মার্কেটিং এ মেজর কমপ্লিট করি, এন্ড পাশ করার আগে আমি একটা চাকরি পেয়ে যাই ইয়েতে। ও আচ্ছা, আমি 2 বছর যে এই আইবিএ তে এমবিএ টা করলাম, তখন আমি যে আবার আমার স্টুডেন্ট লাইফটা ব্যাক করলো আর কি, ওই টাইমটা আমি খুবই এনজয় করি। বাট এট দ্য সেম টাইম আমি জবের জন্য চেষ্টা করছিলাম, আই মিন লাস্ট সেমিস্টার থেকে। সো আই স্টার্টেড ওয়ার্কিং উইথ কেআইটিসি, কাজী আইটি লিমিটেড। ওখানে আমার স্ট্র্যাটেজিটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে কাজী আইটিতে কিন্তু ফ্রেশ গ্রাজুয়েটরাও ঢুকে, আর আমি আইবিএ থেকে এমবিএ করে তারপরে ঢুকেছি। সো আমার এই যে আমি 2টা বছর এখানে ইনভেস্ট করলাম, আমি বলবো ইনভেস্ট, কারণ হচ্ছে এই টাইম ইনভেস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই 2 বছরে তুমি অনেক পিছিয়েও যেতে পারো, আবার তোমাকে অনেকটা এগিয়েও দিতে পারে এই 2 বছর। সো আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে আমি কাজী আইটিতে প্রায় 3টা প্রমোশন পেয়ে একবারে জয়েন করি, জাস্ট বিকজ অফ মাই এমবিএ ডিগ্রি। হ্যাঁ, সো সামহাউ ওরা ওটাকে ভ্যালু করেছে আর কি। সো আই জয়েন্ড অ্যাজ আ টিম লিড। সো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে এই 2 বছর আমি ইনভেস্ট করলাম, এটার আগে কিন্তু একটা ইন্টেন্সিভ আমাদের ফ্যামিলি মিটিং হয়েছে যে আমি এতদিন পড়াশোনা করে বের হওয়ার পরে আমি 2 বছর কোনো চাকরি করব না। সো এটাতে আমার ফ্যামিলির কোনো প্রবলেম আছে কিনা। নট লাইক, ইটস নট, ইট ডাজন্ট ওয়ার্ক ফর এভরিওয়ান, বিকজ অনেকেরই নেট থাকে। আই মিন আমি বের হয়ে আই হ্যাভ টু সাপোর্ট মাই ফ্যামিলি। সো ওই সুযোগটা, ওই স্পেসটা যদি না পাও, আই উড সে তুমি জবে ঢুকে যাও। there are two different kinds of career setting. Like আমি জবে ঢুকে 2-3 বছর, 4 বছর, 5 বছর এক্সপিরিয়েন্স হওয়ার পরে আই ক্যান গো ফর another company, আই ক্যান গো ফর লিফট। এই ব্যাপারটা হতে পারে। আদারওয়াইজ আরেকটা জিনিস হতে পারে, টাইমটাকে ইনভেস্ট করে টু গেট সাম ডিগ্রিজ। লাইক আই হ্যাভ সিন লটস অফ পিপল যারা গ্রাজুয়েশনের পরে সিএফএ করেছে, সিএফএ এর এখন অনেক চাহিদা। হ্যাঁ, এমবিএ করেছে, মাস্টার্স করে তারপরে একটা লাভ দিয়ে একটা ভালো ক্যারিয়ারের দিকে চলে গেছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা তোমার ক্ষেত্রেও কাজ করতে পারে, আমার ক্ষেত্রে কাজ করেছিল। দেন আমি কাজী আইটিতে কিছুদিন জব করার পরে আই ওয়েন্ট ফর ব্র্যাক ব্যাংক লিমিটেড। ওখানে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করি। সো ওখানে খুব বেশি দিন ছিলাম না, তারপর আমার বিআরটি এর চাকরিটা হয়ে যায়, এন্ড আমি খুবই কনফিউজ ছিলাম। আই মিন আমার ক্ষেত্রে এই ব্যাপারটা প্রাইভেট ভার্সেস পাবলিকের ব্যাপারটা আমি কেন সাপোর্ট করি না, কারণ হচ্ছে যে আমি তো 2টা জায়গাতেই দেখেছি একদম পিওর কর্পোরেট জব এন্ড পিওর পাবলিক জব। হ্যাঁ, সো 2টার মধ্যে কম্পারিজনে কোয়েশ্চেন হয়তো তোমরা পরে আমাকে করবা। সো তার আগে বলি এই টাইমটাকে কিভাবে কাজে লাগানো যায়, এই যে ইন্টারিয়াম পিরিয়ডটা। আমি বলবো যে গ্রাজুয়েশনের পর বেকার বলে কিছু নাই। আসলে বেকার কথাটা এত বেশি সফিস্টিকেটেড একটা ব্যাপার। পাশের বাড়ি আন্টিরা বেকার, একটা আন্টির কাছে ওভাররেটেড টার্ম ভাইয়া। ওভাররেটেড টার্ম, এক্স্যাক্টলি। পাশের বাড়ি আন্টির কাছে মুখ দেখানোর জন্য একটা চাকরি লাগবে, ওই ব্যাপারটা হতে পারে বেকারের ডেফিনেশন। বাট the thing is, as long as I'm not sitting idle, I won't say anyone is becker. I mean, I'm not getting a formal job, okay, but ওই টাইমটা আমি বলবো যে somehow for some people it will be a beneficiary time, because যারা নাকি সাথে সাথে জবে ঢুকে গেল, তাদের চাইতে অনেক বেশি সময় আমার থাকে পড়াশোনা করার জন্য। সেই পড়াশোনাটা জিআরই পড়াশোনা হতে পারে, সেই পড়াশোনাটা বিসিএস এর পড়াশোনা হতে পারে, সেই পড়াশোনাটা আমার কোনো ইঞ্জিনিয়ারিং জবের পড়াশোনা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এন্ড তারপরে এই পড়াশোনাটা করার ফলে I've seen a lots of money. Not everyone will get into companies like Grameenphone, Unilever, or BAT, right? So I've seen a lot of frustrated people যারা অনেক সাপোজ আমাদের দেশে তো কর্পোরেট কালচারের অবস্থা আমরা সবাই মোটামুটি জানি। মানে খুব ভালো কোম্পানি না হলে ওই কালচারটা নিয়ে সবাই একটু প্যারা খায়। সো তাদের অনেককেই আফসোস করতে দেখেছি যে আমি একটু
পড়াশোনা করে আর একটু একটা বেটার অপরচুনিটির জন্য যদি চেষ্টা করতাম তাহলে হয়তো ভালো হতো। আবার অনেককেই দেখেছি যারা পড়াশোনা করেছে তারপর বেটার কোনো অপরচুনিটি পায় নাই, এট দ্য সেম টাইম তার কোনো ক্লাসমেট হচ্ছে শুরুতেই জব করে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে কোম্পানি সুইচ করে অনেক ভালো ক্যারিয়ারে চলে গেছে। সো ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন your potential, depends on your willingness, depends on your পরিশ্রম। আমি বলবো আমার একজন স্যার সবসময় বলতেন যে কোনো কাজে যে কাউকে ছাড়া যাওয়ার আগে সবার আগে দরকার হচ্ছে পরিশ্রমে তাকে ছাড়িয়ে যাওয়া। if you work harder than someone else, only then you can complain to your god যে আল্লাহ আমি তো ওর চাইতে বেশি পরিশ্রম করেছি, আমি কেন পেলাম না। not before that. You never know, there can be thousands of people যারা তোমার চাইতে বেশি পরিশ্রম করে অলরেডি বসে আছে, so obviously they deserve more than you. So যেই সময়টাই থাকুক, একদিনও যদি আমি বেকার থাকি ওই বেকার সময়টা যেন আমার পড়াশোনার মধ্যে কাটে। আমি এটা বলবো, বই কিনতে কখনো কিপটামি করবা না, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। টাইমটা দিতে কখনো কিপটামি করবা না, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। 24 ঘন্টা তোমার কোনো কাজ নাই, ইট মিনস দ্যাট ইউ হ্যাভ 24 আওয়ার্স ইন আ ডে টু ইনভেস্ট। এভাবে চিন্তা করলে আই গেস মানে ক্ষতি হয় না। মানে কেউ 6 মাস পরে জব পায়, কেউ 1 বছর পরে জব পায়, আমি দেখেছি 3 বছর পরে একটা লাভ দিয়ে সুন্দর একটা পজিশনে চলে গেছে। there are lots of examples like this. So এই তো, পরের প্রশ্ন আসলে বাকিটা বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু পার্টিসিপেন্টসদের থেকে কোয়েশ্চেন নিয়ে নেই। প্রথমেই যাচ্ছি আপুর কাছে। আপু একজন কোয়েশ্চেন করেছে যে আপু, ফর গোয়িং টু Grameenphone, how strong should be my CV and how much does my major matter? Should it be communication major or electronics major is good enough? Depends actually যে তুমি কিসে যেতে চাচ্ছ। Like it's not যে Grameenphone or any of the telcos only has IT or electronics or just communication job opportunities. Marketing আছে, branding আছে, finance আছে, there's fraud management, so মানে there's HR, diversified fields আছে। এখন তুমি যেটাই যেতে চাও তোমার সিভি সেটার মানে তোমার should it be communication major, তোমার এটা মানে এমন না যে মেজর দেখে তোমাকে একটা জবে চুজ করে, বাট হ্যাঁ যখন তুমি ফ্রেশার হও তখন ইটস ভেরি রিলেভেন্ট অ্যান্ড ভেরি অবভিয়াস যে তোমাকে কি দেখে নিবে, তোমার পড়াশোনাটা কিসের উপরে ছিল, রাইট? বিকজ আমার তো এক্সপিরিয়েন্স নাই। তো তুমি ফার্স্টে ইটস বেটার তুমি তোমার পড়াশোনা রিলেটেড জবে জন্য অ্যাপ্লাই করো। ইন কেস এই যে ভাইয়া যেটা বললো না যে বসে থাকতে থাকতে ডিফারেন্ট টাইপ অফ কোর্স শিখছে এন্ড অল, যদি এরকম হয় যে হ্যাঁ তুমি বসেছিলা, তুমি হয়তো ওই টাইমে কোনো জবে জয়েন করো নাই, ইউ আর লার্নিং সামথিং এলস, তুমি ধরো এইচআর এর উপরে বিশাল কোর্স করে ফেললা, এইচআর রিলেটেড যেসব প্রবলেমস আছে, বিজনেস কেস থাকে, এগুলো তুমি সলভ করলা, তখন তুমি তোমার সিভিতে ওটা মেনশন করতে পারো এন্ড তখন তুমি ওই মানে ওই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। বাট ওখানে চান্সেস ভেরি মিনিমাম যে তুমি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরে জাস্ট কোনো ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স ছাড়া নর্মাল তোমার এডুকেশন বা ওই যে অনলাইন কোর্স দেখে ওই পজিশনের জন্য নিবে, এটা চান্সেস আর রিয়েলি লেস। বাট দেন আমি অলওয়েজ বলি লাক ক্যান হিট ইউ এনি টাইম, তো নিতে পারে। বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যখন ফার্স্ট অ্যাপ্লাই করছো অ্যাজ আ ফ্রেশার তোমার রিলেভেন্ট ফিল্ডে অ্যাপ্লাই করো, দেয়ার আর মোর চান্সেস অফ গেটিং দ্য জব। আর হচ্ছে ও আচ্ছা, তারপর ওখানে অ্যাপ্লাই করার পরে তুমি কিন্তু আমি জানি না অন্য মানে অন্য কর্পোরেট হাউসে কেমন, লাইক তুমি যদি আমাকে ওয়ালটনের কথা জিজ্ঞেস করো বা অন্য কাজী আইটির কথা জিজ্ঞেস করো আমি ওটা বলতে পারবো না, বাট টেলকোতে যতটুকু দেখে আসছি তুমি এখানে ডাইভার্সিফাইড ফিল্ডে কাজ করতে পারো। ইভেন টেলকোতে অলওয়েজ স্কোয়াডস বানানো হয় বা গ্রুপস বানানো হয় যেখানে বিভিন্ন গ্রুপ থেকে মানুষজন এসে জয়েন করে এন্ড ওরা সবাই মিলে একটা পার্টিকুলার ইস্যু অ্যাড্রেস করতে বা একটা পার্টিকুলার প্রজেক্ট সলভ করতে কাজ করে। সো যখন তুমি একটা তোমার জবে তোমার মেজর দিয়ে একটা জবে ঢুকলা এন্ড দেন এরকম গ্রুপস এক্সপিরিয়েন্স গেইন করলা, তখন তুমি কিন্তু পরে যেটাতে যেতে চাচ্ছিলা, সাপোজ তুমি কমিউনিকেশনে মেজর যেতে চাচ্ছ ফাইন্যান্সের জবে, তখন তুমি বলতে পারো যে হ্যাঁ আমি আমার লাস্ট এক্সপিরিয়েন্সে আমি ছিলাম এই পজিশনে, বাট এট দ্য সেম টাইম আমি ফাইন্যান্সের একটা প্রজেক্টে পার্টিসিপেট করেছি এন্ড এখানে আমার কন্ট্রিবিউশন এগুলা ছিল, সো আই থিঙ্ক যে আমি গুড ক্যান্ডিডেট ফর দ্য পজিশন। সেভাবে ইউ ক্যান সুইচ। আর হাউ স্ট্রং শুড বি মাই সিভি, লাইক হাউ স্ট্রং ক্যান আ ফ্রেশার সিভি বি, তুমি তোমার পড়াশোনার জিনিস যেগুলা সেটা লিখতে পারো, তোমার স্কিলস কি কি গেইন করেছো একাডেমিক্স এন্ড বিয়ন্ড একাডেমিক্স, যে ক্লাব করে ক্লাবে কিন্তু অনেক কিছু শেখানো যায়, যে রোবোটিক্স ক্লাবে তুমি বিভিন্ন প্রজেক্ট বানাও, মানে অনেক জিনিসপত্র বানায় অটোমেট করে করে দেখাতে পারছো। তো এগুলার কিছু মানে আমি বলবো না যে ছবি, বাট এক লাইনে লিখতে পারো যে আমি প্রজেক্টের এইসব কাজ করেছি অ্যাজ আ মেম্বার অফ দ্য ক্লাব, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিতে পারো। এরকম ফ্রেশার্স এর
সিভি কিন্তু আসলে তোমার এইসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছাড়া স্ট্রং করার ওয়ে নাই। আমি একাডেমিক্সে এগুলো শিখে আসছি আর সবাই লিখে, যত সিভি দেখবা মানে ল্যাঙ্গুয়েজ হেন কোনো ল্যাঙ্গুয়েজ বাদ দেয় না যেটা সিভিতে মেনশন করে না, মনে হয় যে সব ল্যাঙ্গুয়েজে বসছে। তারপরে ধরো যত টুলস শিখে আসছে, মানে যত আইডি যত টুলস শিখে আসছে সবাই ওটা লিখে। বাট এই জিনিসগুলো না আসলে রিক্রুটারদের কাছে এত ম্যাটার করে না, বিকজ ওরা দেখতে দেখতে ইউজ টু যে সব ফ্রেশাররা সব ল্যাঙ্গুয়েজ সব টুল সব সফটওয়্যার লিস্ট করে দেয়। তো এই জন্য বেটার একটু এক্সট্রা কারিকুলার যে কিছু তোমার যে পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই পোস্টগুলিতে কিছু কোর্স করলা, নতুন কিছু শিখে সেটা অ্যাপ্লাই করলা, দ্যাটস হাউ ইউ মেক ইউর সিভি স্ট্রং। দ্যাটস ইট। আচ্ছা, এখন অডিয়েন্স থেকে একটা কোয়েশ্চেন আসছে, সরি ফর দ্য প্রবলেম, যে এখন শোনা আরেকটা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আরেকটা ডিবেটেড টপিক, মোস্ট ডিবেটেড টপিক, সিজিপিএ। কেউ কেউ বলে সিজিপিএ ম্যাটার করে, কেউ কেউ বলে সিজিপিএ ম্যাটার করে না। তো একজন অডিয়েন্স জানতে চাচ্ছে যে হোয়াট সিজিপিএ লেভেলস ডু দ্য রিক্রুটার্স গো ফর। তো প্রথমে আচ্ছা আপুর থেকেই আবার আমরা শুনে নেই, যেহেতু আপু লাস্ট কথা বলছিলেন। সিজিপিএ কর্পোরেট ফিল্ডে সিজিপিএ ম্যাটার করে, যেটা দেখেছি। তুমি কোনো সার্কুলার পাবা না যেখানে সিজিপিএ বিলো 3 নিচ্ছে। তো ইটস ইম্পর্টেন্ট যে তুমি সিজিপিএ 3 রাখো অর অ্যাবাভ, এটা ম্যাটার করে। বাট ইফ ইউ গোয়িং টু সফটওয়্যার ফিল্ড তখন সিজিপিএ কিন্তু ম্যাটার করে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার ওখানে তোমার স্কিল সেট বেশি দেখে, যেটা আমি আমার ফ্রেন্ডদের থেকে শুনেছি। বাট কর্পোরেট ফিল্ডে সিজিপিএ 3 এর উপরে রাখতে হয়। আচ্ছা, এবার আমরা ভাইয়ার কাছে যাই। ভাইয়া, আপনার ডেইলি রুটিনটা কেমন? মানুষজন তো বলে যে গভর্নমেন্ট জব মানেই শান্তি, 9 to 5 যেই জবটা বলে যে 9টার সময় যাবো, এটা 5টার এটা সময় চলে ভাইয়া আসবো। আমিও জানতে চাই। হ্যাঁ, আচ্ছা আনুসারটা আমি কম বেশি জানি, হ্যাঁ আমার অভ্যাস ছিল। হ্যাঁ, আচ্ছা বলি তার আগে সিজিপি এর একটা জিনিস বলে যে সিজিপিএ ডাজ ম্যাটার, মানে আমি একটা সিম্পল জিনিস বলি। একবার আইবিএ তে আমাদের এখানে রিক্রুট করতে আসলো সিটিএনএ। সিটিএনএ ইজ আ ইন্টারন্যাশনাল ব্যাংক। সো ওরা লাস্টলি অ্যাসেসমেন্ট করে একটা স্টেজে যে 3.5 অ্যাবভ দেরকে রেখে বাকি সবাইকে বাদ দিয়ে দিল। হ্যাঁ, দে ওয়ান্টেড টু টেক 3.5 অ্যাবভ। বাট সব কোম্পানির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম হবে না। হ্যাঁ, বাট 3 ইজ দ্য মিনিমাম সিজিপিএ দ্যাট ইউ শুড হ্যাভ। ইট ডাজন্ট মিন দ্যাট যাদের ট্রেন নিচে আসছে তারা পানিতে পড়ে গেছো। কারণ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 2 পয়েন্ট সামথিং ইজ ওকে। মানে গভর্নমেন্ট জবে যেহেতু মানে অ্যাডমিশনের সময়ের রিক্রুটমেন্ট টেস্ট অনেক ইম্পর্টেন্ট, সো ওইখানে ইউ ক্যান অ্যাপ্লাই। আসলে গভর্নমেন্ট জবে ভাইয়া 16 কোটি মানুষ। একটু ইন্টারাপ্ট করব, Yes. একটা জিনিস বলি জাস্ট একটু মোরাল আপ করার জন্য, ঠিক আছে? এই অতিরিক্ত সিজিপিএ ইজ ব্যাড ফর কর্পোরেট ফিল্ড, ঠিক আছে? এটা দেখেই সিভিটা বাদ দিয়ে দিবে। যে 3.9 3.8 দেখলেই মাথায় হিট করে যে এরা তো বাইরে চলে যাবে, এরা তো একাডেমিক পার্সন। তো তখন কিন্তু ওই সিভিটা বাদ হয়ে যায়। তো ইউজুয়ালি ওই যে 3 অ্যাবাভ থেকে এনিথিং আপ ইজ গুড টু গো। বাট বেশি সিজিপিএ হলেই যে ইটস আ প্লাস পয়েন্ট, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। ইন কর্পোরেট সেক্টর ইটস নট। এটাও ডিপেন্ড করে কর্পোরেট সেক্টরে কোন ডিপার্টমেন্টে আছো। লাইক ইঞ্জিনিয়ারদের জন্য ইটস ভেরি ইজি টু গো অ্যাব্রড, সো ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে একটু ভয় পায়। আবার তুমি মার্কেটিং এর স্টুডেন্ট হলে ওরা জানে যে তোমাকে টাকা দিয়ে পড়তে হবে, সো ওরা একটু নিশ্চিন্ত থাকে। যাই হোক, যেটা বলছিলাম ডেইলি রুটিন, গভর্নমেন্ট বিফোর কামিং ইনটু গভর্নমেন্ট জব, আমি ফার্স্টে একটা জিনিস বলে রাখি, আমি নিজে খুব কনফিউজ ছিলাম আমি গভর্নমেন্ট জব প্রাইভেট জব ছেড়ে গভর্নমেন্ট জবে আসবো কিনা। আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, হ্যাঁ আমি আমার স্যালারি জাস্ট হাফ করে গভর্নমেন্ট জবে এসেছি, হাফের চাইতেও কম। হ্যাঁ, সো এটা খুবই ইম্পর্টেন্ট টু নো হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। তোমার কাছে যদি এই ব্যাপারটা খুব ম্যাটার করে যে ঈদের দিন তুমি বাসায় ফ্যামিলির সাথে টাইম কাটাবা, হ্যাঁ, এটা গভর্নমেন্ট জবে সবসময় পাবা না। আমাকে বিআরটিতে এসে ঈদের দিন কন্ট্রোল রুমে বসে থাকতে হয়েছে, ওয়ার মানে সো দ্যাট ইউ ক্যান হ্যাভ ইউর ঈদ সেফলি অ্যান্ড সাউন্ডলি। রাত 3টা পর্যন্ত অফিস করতে হতে পারে কখনো কখনো। লাইক এই যে এখন যে করোনা পরিস্থিতিতে এই অবস্থা হচ্ছিল, আমাদেরকে রাত্রে 2টা 3টা পর্যন্ত অফিস করতে হয়েছে, যে বাস ভাড়া বাড়বে কি কমবে এটা নিয়ে। হ্যাঁ, আমি দেখছি যে ফেসবুকের মধ্যে সমানে লোকজন আমাদেরকে গালি দিচ্ছে, এখানে আবার ওই লোকজনের জন্য আমরা রাত 2টা পর্যন্ত কাজ করছি। সো সুন্দর বিগ কর্পোরেট হাউসেস কাজ করলে সুবিধা আছে। সুবিধা হচ্ছে মানুষের গালি খেতে হবে না ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে যে তুমি গালি দিতে পারবা, এটা একটা খুব ভালো জিনিস। গভর্নমেন্ট জবে এসে প্রচুর গালি খেতে হবে।
চোখ কান বন্ধ রাখতে হবে, অপমান বোধ থাকা যাবে না। 24 ঘন্টা ডিউটি, যে কোনো সময় ডাক পড়তে পারে। আহ আহ, হ্যাঁ ঠিক আছে। আর যেই অপভ্রংশগুলো আমরা বলি যে গভর্নমেন্ট জবে তো 12টার সময় অফিসে গেলে সমস্যা নেই, এটা ঠিক। এটা ঠিক মানে কি, আমি যদি 12টা পর্যন্ত অফিসে না যাই, আমার চাকরি হয়তো যাবে না। শোকজকে আমি ওএসডি হয়ে বসে থাকবো, কিন্তু আমার চাকরি হয়তো যাবে না, খুব বড় আকাজ না করলে। কিন্তু এই কাজটা করে কারা? এই কাজটা কি তুমি আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে একজন ভালো শিক্ষিত সচেতন নাগরিক কখনো করব? কখনোই করব না। সো যারা বলে যে গভর্নমেন্ট জবে 9টা 5টা অফিস, খুব সুন্দর চলে আসলাম, নিয়ে ইন সাম কেসেস ইন সাম জবস মেবি ওয়ার্ক ফাংশন অত নাই। এটা তো প্রাইভেট জবের ক্ষেত্রেও ট্রু। মানে প্রাইভেট জবেও দেয়ার লটস অফ ডিপার্টমেন্টস যারা 6টা ছুটি 6টার সময় বাসায় যেতে পারে। সো ইট ডিপেন্ডস আসলে। আমি সাপোজ পুলিশে আছি, আমাকে রাত 2টার সময় উঠে হঠাৎ করে একটা কোথাও যে অপারেশনে যেতে হলো, এটা কখনোই আমার একটা কর্পোরেট জবের মধ্যে হবে না। আমি হয়তো 10টা পর্যন্ত অফিস করব, কিন্তু 2টার সময় উঠে মানে প্রতিদিন রেগুলার বেসিসে ওই কাজটা হবে না। সো আমার কেসে যে জিনিসটা হয়, গভর্নমেন্ট জবে আমার মেইন মোটিভেশন যেটা ছিল সেটা হচ্ছে টু ওয়ার্ক ফর, মানে টু কন্ট্রিবিউট অ্যাকচুয়ালি। কারণ কি গভর্নমেন্ট জবে অনেক কারণেই মানুষ আসে। দ্য অথরিটেটিভ একটা ব্যাপার আছে। You will have some power to do something. You will have some honor. Yes, people will recognize you in a different look. Sometimes, not everywhere. আমার কেসে যে ব্যাপারটা হয়েছিল, আমি 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 সবসময় চেয়েছিলাম যে মানে আমি যেটা করব, আই ডু বিলিভ যে একজন বেকার মানুষও বাসায় বসে হি অর শি কন্ট্রিবিউটস সামথিং টু দ্য সোসাইটি। মানে এভরিওয়ান হ্যাজ কন্ট্রিবিউশন, বাট গভর্নমেন্ট জবে না জিনিসটা চোখে দেখা যায়। সো আমি এই চোখে দেখা কন্ট্রিবিউশনটা সবসময় চেয়েছিলাম। আমি আমার স্টুডেন্ট লাইফে আমি একটা সোশ্যাল অর্গানাইজেশন করে ওখানে, আমি যেটা বলছিলাম যে আমার সবসময় ইচ্ছা ছিল যে আমার কন্ট্রিবিউশনটা একেবারে চোখে দেখা যাবে। সো আমি যখন স্টুডেন্ট লাইফে আমি আমার এরকম অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস আমার সাথে ছিলাম। বাই দ্য ওয়ে, আমি যখন এমআইএসটি তে এসে দেখি যে কোনো ক্লাব নেই, আই এম দ্য ফাউন্ডার অফ দ্য ফার্স্ট ক্লাব অফ এমআইএসটি, আই ডু টেক ক্রেডিট অফ ইট। সো যেটা হয়েছে, তারপরেও একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছিল যে মানে ইটস নট ইনাফ, আমার কাছে মনে হচ্ছিল আর কি। তারপর আমি কর্পোরেট জবে ঢুকলাম, ইভেন আই ডিড ডু স্টুডেন্ট পলিটিক্স। তখনও মনে হয়েছে যে না, এখানেও না হচ্ছে না। বাট গভর্নমেন্ট জবে আসার পরে যেটা হলো, ইভেন ব্র্যাক ব্যাংকে আই হ্যাড কন্ট্রিবিউশন ডেফিনেটলি। একজন একটা অ্যাকাউন্ট খুলতে আসলো, আমি সাপোজ ক্যাশে বসে আছি, আই উইল হ্যাভ কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। বাট এখানে যে ব্যাপারটা হলো, আমি একটা এক্সাম্পল দেই। বিআরটিএতে আমার খুব বেশি দিন হয় নাই, বছর দেড়েক হলো কাজ করছি। সো এখানে আমি যাই করি না কেন, আমি 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 যখন ট্রেনিং দিচ্ছি সাপোজ ট্রাফিক সার্জনদেরকে, সো আমি যখন ওনাদেরকে এমপ্যাথির দিক দিয়ে বোঝাচ্ছি যে একজন বাস ড্রাইভারকে কিভাবে ট্রিট করতে হবে, একজন প্যাসেঞ্জার কিংবা একজন কার ওনার, তাকে যখন আমি মামলা দিচ্ছি, ওখানে আরো কিভাবে মানবিক হওয়া যায়, এভাবে একটা মানুষও যদি চেঞ্জ হয় না, মানে এই স্যাটিসফ্যাকশনটা আসলে বলে বোঝানো যাবে না। রিসেন্টলি আমি আমার একটা কন্ট্রিবিউশনের কথা যদি বলি, রিসেন্টলি একটা সার্কুলার বের হয়েছে যে গাড়ির ফিটনেস, আমরা বিআরটিএতে যে কাজটা করি, আমরা উই আর দ্য লাইসেন্সিং অথরিটি, উই আর দ্য রেজিস্ট্রেশন অথরিটি গাড়ির, উই আর দ্য ফিটনেস সার্টিফিকেট প্রোভাইডার। তারপর আমরা বিভিন্ন রোড ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো অথরিটেটিভ কাজ আমাদের কাজটা আমাদের দিক থেকে হয়। সো আমি যখন হেড অফিসে পোস্টিং নিলাম, আই ওয়াজ পোস্টেড ইন বরিশাল ডিস্ট্রিক্ট। আমি ওই গল্পে আসবো, তার আগে বলি, আমি যখন হেড অফিসে ফার্স্ট পোস্টিং নিলাম, এখানে এসে আমি প্রস্তাব করলাম যে আমাদের যে ফিটনেসটা অনেক মানে বাজে অবস্থা আর কি। সো আমাকে ফিটনেস মনিটরিং কমিটির একটা সদস্য করা হলো, 3 সদস্যের একটা কমিটি, ওখানে আই ওয়াজ দ্য আহ্বায়ক। সো আমি অবজারভেশন দিয়েছিলাম যে আমরা যদি ফিটনেস কাজটাকে আমরা যদি বছরে 1 বছর প্রতি বছর আগে ফিটনেস নিতে হতো, আমরা যদি প্রতি বছর না করে এটাকে 2 বছর পর পর করি, আমি 3 বছরের প্রস্তাব দিয়েছিলাম, 2 বছরটা গ্রহণ করে 2 বছর পর পর যদি ফিটনেসটা করি, তাহলে হয়তো এই ফিটনেসের এই অরাজকতাটা একটু হলেও বন্ধ হবে। এন্ড ওরা কিন্তু রাজি হয়েছে। সেটা মেইন ব্যাপার না, মেইন ব্যাপারটা হচ্ছে যে এখন এটার ইম্প্যাক্টটা কাদের উপর পড়ছে। বাংলাদেশে যদি 20 লাখ প্রাইভেট কার থাকে,
20 লাখ ফ্যামিলির উপরে ইম্প্যাক্টটা পড়ছে, তাদেরকে প্রতি বছর বিআরটিতে না গিয়ে 2 বছর পর পর যেতে হচ্ছে। এই হিউজ কন্ট্রিবিউশনটা জাস্ট আমার একটা আইডিয়া থেকে এসেছিল। আমি দেখেছি ইন্ডিয়াতে 3 বছর পর পর হয়, অস্ট্রেলিয়াতে এরকম প্রতি বছর না আর কি, বিভিন্ন দেশের এই পড়াশোনাটা করাতে এই ব্যাপারটা হয়েছে। সো ওয়েন পিপল মানে পিপল লাইক আনুষা, ওয়েন পিপল লাইক ইউ উইল জয়েন ইন দ্য গভর্নমেন্ট সার্ভিসেস, তখন যে ব্যাপারটা হবে, আমরা তো একটু পড়াশোনা করি আর কি, আমরা পড়াশোনা করে বাইরের ইন্ডাস্ট্রির সাথে আমাদের ইন্ডাস্ট্রিকে একটা একটা কম্পারিজন যখন চলে আসে, তখন কিন্তু আমরা নিজেরাই এটার ইমপ্রুভমেন্টের জন্য একটা চেষ্টা করি। আরেকটা সিম্পল এক্সাম্পল দিই। আমি যখন একদিন যাচ্ছিলাম, বাসে করে যাচ্ছিলাম, আমি যাওয়ার সময় দেখি যে আমি বাসে করে যাচ্ছিলাম, কিন্তু ফেসবুকের মধ্যে দেখি একটা ট্রাফিক গ্রুপের মধ্যে পোস্ট দিয়েছে যে কিছু বাসের ছবি তুলে যে বাসগুলোতে জানালার মধ্যে স্টিকার লাগিয়ে দিয়েছে, এন্ড ইট মেড দ্য হোল থিং ভেরি স্কেরি এন্ড ভেরি আনসেফ ফর দোজ পিপল যারা উইমেন কমিউটার আর কি। সো এটা দেখে আমি সরাসরি চেয়ারম্যান স্যারের কাছে যাই, যে বলি স্যার এরকম একটা ঘটনা ঘটছে। সাথে সাথে স্যার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডাইরেক্টর স্যারকে ডেকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে, ওই বাস কোম্পানির মালিককে ডেকে, সাথে সাথে ওই দিনের জন্য ওই বাসের অপারেশন বন্ধ করে সবগুলো স্টিকার খুলে দেয়। এটা কিন্তু জাস্ট মিনিটস এর ব্যাপার। আই মিন জাস্ট 3-4 ঘন্টার মধ্যে দেখলাম যে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। এন্ড মানে এই স্যাটিসফ্যাকশনটা না, মানে গভর্নমেন্ট জবে না আসলে আসলে বোঝা যায় না। আর আমি যেহেতু দুইটা জায়গাতেই কাজ করেছি, কর্পোরেট সেক্টরে আর গভর্নমেন্ট সেক্টরে, ইফ ইউ আস্ক মি, মানে এরপরে যদি কোয়েশ্চেন করো যে ডিফারেন্সটা আমি কি দেখেছি, আমি ওইটা নিয়ে একটু কথা বলতে আগ্রহী। সো আমার এরপরে এই প্রশ্নটা করো বিফোর গোয়িং টু, মানে আফটার আনুষা অবভিয়াসলি। থ্যাংক ইউ। ভাইয়ার কাছে যে কোশ্চেনটা ছিল, সেম কোশ্চেনটাই আপুর কাছে আবার করবো, যে হচ্ছে আপনার ডেইলি রুটিনটা কেমন, আপনি যেহেতু প্রাইভেট সেক্টরে আছেন? আমার ডেইলি রুটিনটা খুব হেক্টিক। যদি অফিস খোলা থাকে, এখন উই আর টোটালি ইন হোম অফিস ভার্সন। তো এখন যেটা হয় যে এখনো সকালবেলা উঠা লাগে 8:30টার সময়, উঠেই ল্যাপটপটা অন করা লাগবে, অন করে তোমাকে সারাদিন, আচ্ছা কর্পোরেট সেক্টরে যেটা হয়, তোমার ডেলিভারেবলস থাকে, তোমার ডেলিভারেবলস গুলার উপরে তোমার প্রত্যেক দিনের, মানে আমার কাজ এগুলা হচ্ছে, এটার একটা ট্র্যাকও কিন্তু রাখা হয়, অ্যাটলিস্ট টেলকোতে এই জিনিসটা হয়। আই এম নট শিওর অ্যাবাউট দি আদার কর্পোরেটস, বাট এখানে হয়। তো তোমাকে ওই 8:30টার সময় উঠার পরে তোমাকে ইউনিট টু ফিক্স যে আজকে আমার ডেলিভারেবলস এগুলা, এন্ড আমাকে এগুলা দেওয়া লাগবে। তো তোমার বস বা লাইন ম্যানেজার যে থাকে তার সাথে একটা কমিউনিকেশন হয়, ওই কমিউনিকেশনের উনি বলে দেয়, বা তুমি প্রায়োরিটি সেট করলে তুমি তোমারটা বলতে পারো যে দিজ আর দ্য ওয়ানস আমি আজকে দিব, বা উনি ওনার এন্ড থেকে জানায়, এন্ড দেন তুমি থ্রু আউট দ্য ডে ওগুলা করো। ডে এন্ডে যে লাইক ডে এন্ডে যেটা যদি শেষ হয়ে যায়, ইউ আর গুড টু গো। বাট ওটা যদি শেষ না হয় এন্ড তোমার ডেলিভারি ডেট ওই দিনই থাকে, 10টা 11টা 12টা একটা, নো ম্যাটার হোয়াট, ওটা তোমাকে দিয়ে যাওয়া লাগবে। জিনিসটা এরকম। আর যেটা হয়, টু বি ফ্র্যাঙ্ক, জিপিতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে, যেটা আমার যখন হোম অফিস ছিল না, অফিস ছিল বা ফিজিক্যাল অফিস ছিল, তখন এই জিনিসটা একটু একটু বেটার ইয়াতে ছিল, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের এটা। ওখানে মানে যদি তোমার কাজ শেষ হয়ে যায়, তুমি 5টা 6টা 6:30 যখন ইচ্ছা তুমি ইউ গো হোম। লাইক আমাদের 9 আওয়ার্স অফিস, তো তোমার কাজ শেষ হয়ে গেলে ইউ আর গুড টু গো। এই ব্যালেন্সটা আছে। বাট আগেন, তোমার শেষ না হলে, ডেলিভারি ডেট থাকলে তোমাকে ওটা করে অ্যাজ লং অ্যাজ ইট টেক্স করে যেতে হবে। অর তুমি ইউ ক্যান টক টু ইউর লাইন ম্যানেজার অ্যান্ড সে যে আমি বাসায় যেয়ে আল ফিনিশ ইট, অ্যান্ড আমার যেহেতু অনলাইন এই কাজ, ইন্টারনেট থাকলেই হচ্ছে, আমি বাসায় যেয়ে করে দিব, সেটাও হয়। বাট মিটিংস থাকে প্রত্যেক দিন ঘ্যান ঘ্যান করা লাগে, বিভিন্ন জায়গায় চিল্লা পাল্লা করা লাগে। তো এই জিনিসগুলা হচ্ছে যে ইট মেক্স হেক্টিক হয়ে যায় আর কি। আর এখন হোম অফিস টাইম এটা আরো বেশি হয়ে গেছে। এখন কি হচ্ছে, যারা এতদিন কি হতো, আমার একটা ফোর্স কিন্তু বাইরেও কাজ করতো, ধরো সিম সেল করতো, দোকানে বসতো, রিচার্জ করাতো। এখন না এই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে ডিউ টু দ্য লকডাউন and the situation. So এখন যেটা হচ্ছে, এখন সবাই অ্যানালিটিক্স অর ব্যাক এন্ডে কি করা যায়, ব্যাক এন্ডে কি করলে আই ক্যান রান দ্য বিজনেস, এটাতে ফোকাস করছে। যার কারণে এই হোম অফিস টাইমে আমার মনে হচ্ছে আমি অফিসে যা ছিলাম তার থেকে বেশি আমার বিজি স্কেজুয়াল হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে একটু বলতে চাই, মানে আমার ডেইলি রুটিনটা বলা হয়নি, আমি মিস করে গেছি। সেটা হচ্ছে আমি যাই অফিসে প্রতিদিন সকালে আমাদের ফর্মাল টাইম হচ্ছে 9টা থেকে 5টা। সো 9টার সময় আমি যাওয়ার চেষ্টা করি। গিয়ে যে কাজটা হয় সেটা হচ্ছে, গভর্নমেন্ট সার্ভিসে মানে অফিসার র্যাঙ্কে ইফ ইউ জয়েন,
তোমার কাজটা আসলে হবে হচ্ছে টু টু কি বলবো, কোঅর্ডিনেট অ্যান্ড টু মেক পিপল ওয়ার্ক। আই মিন স্টাফরাই সব কাজগুলা করে। মানে আনুষা যে জিনিসটা বললো যে কাজটা শেষ করে তারপরে যেতে হয়, তোমার ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিসে যেটা হবে যে তোমার স্টাফদেরকে তোমার কাজটা করে তারপরে যেতে হবে, এন্ড ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দেয়ার ওয়ার্কস। আই মিন ওরা তোমার ফাইল রেডি করে দিবে, তুমি মানে অফিসার র্যাঙ্কে যে জিনিসটা হয় মানে সাইন করাটাই হচ্ছে মেইনলি কাজ। এই জন্য হচ্ছে এই মিসকনসেপশনটা থাকে যে মানে সাইন করতে আর কত কষ্ট। কিন্তু ব্যাপারটা কি, আনুষার লাইন ম্যানেজার সে ফর এক্সাম্পল আনুষা কোন ডিপার্টমেন্টে আছিস? বিজনেস ইন্টেলিজেন্স ভাইয়া। বিজনেস ইন্টেলিজেন্স, হ্যাঁ। তোমাদের হেড অফ বিজনেস ইন্টেলিজেন্স এর কাজ কি? হেড অফ বিজনেস ইন্টেলিজেন্স নিশ্চয় নিয়ে বসে থাকে না সবকিছু, মানে অপারেশনাল কাজগুলো নিশ্চয়ই করে না, বাট হি ডিরেক্টস। আই মিন তুমি সহ আরো He direct অনেকগুলা and he's ওয়ার্ক like a আছে। bridge between the management and the operations. So that's what he does. বাট আমাদের কেসে যে জিনিসটা, আমি যখন বরিশালে পোস্টিং ছিল আমার, তখন মানে সাপোজ আমি ব্র্যাক ব্যাংকে যখন ছিলাম, আমার মেইন টার্গেট ছিল টু গো টু দ্য কর্পোরেট লার্জ কর্পোরেটে। তো লার্জ কর্পোরেটে গেলে আমি হয়তো একজন আর এম হতাম আর কি, রিলেশনশিপ ম্যানেজার। দ্য থিং ইজ, তখন আমাকে একটা পার্টিকুলার জিনিস নিয়ে যে নাকি অপারেশনস ম্যানেজার, সে অপারেশনস নিয়ে কাজ করে, যে মার্কেটিং এ আছে সে মার্কেটিং নিয়ে, যে ব্র্যান্ডিং এ আছে ব্র্যান্ডিং নিয়ে কাজ করছে। বাট আমি যখন বরিশালে পোস্টিং ছিলাম, তো ওই অফিসটা ছিল আমার, আই মিন বরিশালের বিআরটি এর অফিসটা হচ্ছে দ্য অফিস অফ এডি। তার মানে কি, বিআরটি এর মতো একটা জায়গা, যারা বিআরটি তে যাওয়ার অভিজ্ঞতা আছে তারা জানো, বিআরটি তে দেয়ার আর থাউজেন্ডস অফ পিপল এভরিডে কামিং টু ইউ উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেমস। ওরকম একটা অফিসে ইউ আর দ্য হেড। সো ওইখানের মধ্যে এটার অপারেশনস তোমাকে দেখতে হবে, দেয়ার আর সাম মার্কেটিং জবস। আই মিন আমাদের অনেক ধরনের প্রচারণা চালাইতে হয়। মার্কেটিং ডিপার্টমেন্টে তোমাকে দেখতে হচ্ছে, তোমাকে ফিনান্সের হিসাব রাখতে হচ্ছে, তোমাকে সাপ্লাই চেইন দেখতে হচ্ছে, তোমাকে মানে ইউ আর এভরিথিং। আই মিন যতই তোমার সাইন করার কাজ হোক না কেন, দিন শেষে 1000টার মতো সাইন করতে হচ্ছে। 1000টা সাইন করতে হলে কিন্তু 1000টা ফাইল পড়তে হবে। এই 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 প্যারাটা নিতে হচ্ছে। এট দ্য সেম টাইম কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা ওইটা দেখতে হচ্ছে। ওই ব্রিজের কথা অনুষা বললো যে টু দ্য হেড অফিস, আমাদের হায়ার ম্যানেজমেন্ট যদি বলি হেড অফিস কিংবা ডিভিশনাল অফিস, ডিভিশনাল ডিডি কে জানাতে হচ্ছে সবকিছু। এর মধ্যে আবার আউটসাইড ওয়ার্কস অনেকগুলা থাকে, লাইক হঠাৎ করে একটা রোড অ্যাক্সিডেন্ট হইলো, উই আর দ্য অথরিটি টু রিপোর্ট দ্য অ্যাক্সিডেন্ট টু দ্য হেড অফিস। সো আমাকে ইন্সপেক্টর পাঠাতে হচ্ছে যে ওখানে যে রিপোর্ট করে আসো। হ্যাঁ, তো এখানের মধ্যে হঠাৎ করে চিৎকার শুরু হয়ে গেল, লাইনের মধ্যে কোনো একটা ঝগড়া লেগে গেছে, ওখানে যে টেক কেয়ার করতে হচ্ছে। হঠাৎ করে এক ভিআইপি ফোন দিল যে এরকম একটা কিছু একটা করতে হবে, সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইট। সো কাজের প্রেসারের কোনো শেষ নাই, মানে যদি তুমি ডিরেক্ট পাবলিক অপারেশনসে থাকো। লাইক আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি হয়তো অন্য কোনো গভর্নমেন্ট জব হলে করতাম না। লাইক আমার মানে ডিরেক্ট পাবলিক রিলেশন আছে, এরকম জবগুলো ভালো লাগে। সো বিআরটিএ বলেই জয়েন করেছি। সো জয়েন করার পর থেকে দেখছি যে পাবলিক রিলেশন খুব মজার, নেটওয়ার্কিং প্রচুর হচ্ছে। আই প্রাউডলি সে যে আমাকে ব্র্যাক ব্যাংকে 7 মাস ক্লাসরুমে বসে ওরা যতটুকু শিখাইছে, আমি বিআরটিএ তে 3 দিনে তার চাইতে বেশি শিখেছি, বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স দ্যাট আই হ্যাড ইন দ্যাট 3 days। সো এই চ্যালেঞ্জ গুলো যদি নেওয়ার মতো অবস্থা থাকে, আই উড সে গভর্নমেন্ট জব ইজ ফর ইউ। বাট আদার দেন দ্যাট, যদি একটু রুটিন ওয়ার্ক করতে চাও, আই উড সে প্রাইভেট জব ইজ গুড ফর ইউ। আর আরো অনেক ফ্যাক্টরস আছে, এটা নিয়ে হয়তো পরে কথা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন অডিয়েন্স থেকে আরেকটা কোয়েশ্চেন ছিল যে আপুর কাছে, সেটা করে ফেলি। আপু একজন জানতে চাইছে যে আই এম আ স্টুডেন্ট অফ আইপিএ ডিপার্টমেন্ট, আই এম লার্নিং ডাটা সায়েন্স এন্ড ডাটা অ্যানালাইসিস। Is there any scope for me to join Grameenphone if I have a good skill in it? হ্যাঁ, মানে দেয়ার ইজ, আমি এই কোয়েশ্চেনটা এই জন্য আনসার করতে চাচ্ছিলাম যে ওই যে আমি বললাম না যে ইউ ক্যান অ্যাকচুয়ালি লার্ন ফ্রম আদার কোর্সেস। তো তুমি যদি এক্সট্রা কারিকুলার এইসব কোর্সগুলা করো অ্যান্ড ইউ tend to grow this good skill, because data science, data analysis যেটা যদি তুমি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসো, it's really easy in a sense যে তোমার জিনিসগুলো রিলেটেবল, কিছু একটা পাস্ট নলেজ থাকে। আর এখানে এসে জাস্ট জিনিসগুলো নার্চার করা হয়, ইট জাস্ট গ্রো স্ট্রং, স্কিলস গুলো আরো স্ট্রং হয়। ধরো ভার্সিটিতে পড়ে আসছো মেশিন লার্নিং, এখানে গিয়ে তুমি মেশিন লার্নিং একদম আসলেই মডেল বানায় ইমপ্লিমেন্ট করছো, ওরকম করে করা। বাট যেহেতু তুমি আইপিএ ব্যাকগ্রাউন্ডে, তো তোমাকে এক্সট্রা কোর্স গুলা করে ইউ নিড টু
to grow the skills, and তুমি ওটা সিভিতে of course you can mention তুমি অ্যাপ্লাই করার টাইমে যে আমি IPS স্টুডেন্ট ছিলাম but I have learned this and তোমাকে রিলেটেড কোয়েশ্চেন করলে if you can answer then definitely you can be selected. আচ্ছা, Thank you. লাস্ট মিটিং এ আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা এন্টারটেইন করা হয় নাই। এসেনশিয়াল স্কিলস গুলা কি কি হতে পারে ফ্রেশলি গ্রাজুয়েট যারা তাদের জন্য, মানে যখন আমাদের সিভি গুলা দেখা হয় তখন হচ্ছে কোন স্কিলস গুলোর প্রতি স্পেসিফাই করা হয় যারা ফ্রেশলি গ্রাজুয়েট তাদের জন্য? বলবো আমি না ভাইয়া বলবে? বল আচ্ছা আপু আপনি করেন, তারপরে ভাইয়া কন্টিনিউ করবেন। আচ্ছা, এখানে না আসলে সিন্স ইউর আ ফ্রেশ গ্রাজুয়েট স্কিলস দেখা হচ্ছে, বাট মোস্টলি যেটা দেখে ফার্স্ট থিং ইজ ইয়োর এবিলিটি টু লার্ন, তুমি কি ফার্স্ট লার্নার কিনা, এন্ড সেকেন্ড থিং যেটা দেখে ইউ আর কনফিডেন্ট কিনা টু ক্যারি অন দ্যাট রোল। এই যে আমি ওকে একটু আগে যে জিজ্ঞেস করলো আইপি রো ডেটা সায়েন্স শিখতে পারবে কিনা, আমি এখন বললাম যে হ্যাঁ ইউ হ্যাভ দ্য স্কিলস, তুমি গিয়ে ইন্টারভিউতে বসো, নিয়ে নিবে তোমাকে সাথে তাদের স্কিলস দেখে, এরকম না। তোমাকে সবখানে জিজ্ঞেস করবে তুমি 10 ইয়ার্স পরে কি হতে চাও, বা এটা জিজ্ঞেস করবে যে তোমাকে যদি আমি লার্নিং অপরচুনিটিস দেই তুমি কি কি জিনিস শিখতে চাও বা তোমার ইন্টারেস্ট কি, বিকজ ওরা দেখতে চায় তুমি কত ফাস্ট একটা জিনিস লার্ন করতে পারো। ইভেন এটাও জিজ্ঞেস করবে যে তোমার লাইফে তুমি একটা প্রবলেম সলভ করেছো, কিছু তুমি জানতা না বাট শিখে সলভ করেছো, এরকম একটা এক্সাম্পল দাও, উইচ ইজ বিকজ তারা দেখতে চায় যে তোমার লার্ন করার এবিলিটি কি, তুমি কি ফাস্ট শিখতে পারো নাকি ইউর আ স্লো লার্নার। ইউজুয়ালি স্লো লার্নার্স যদি তোমার কথাবার্তা শুনে বা কোনো এক্সপ্লেনেশন থেকে দেয়, ওটা নট আ পজিটিভ সাইন আসলে এটা। আর কনফিডেন্সের কথা আমি এই জন্য বলছি যে তুমি কিন্তু তোমার এখন কোনো যারা ফ্রেশার্স ওদের কোনো ইন্ডাস্ট্রি নলেজ নাই, ওখানে যে কি বলবে যে আমি কি করে আসছি বা আমার একটা প্রজেক্ট আছে এরকম মানে ইমপ্লিমেন্ট করে আসছি যেটা মার্কেটে চলছে, বা আমি এই কাজ করে আসছি, এরকম কিন্তু কিছু নাই। ম্যাক্সিমামই আমি শিখেছি এরকম, বাট তোমাকে কনফিডেন্স দেখাতে হবে যে হ্যাঁ আমি আমার শিখার থেকে জিনিসগুলো আমি করে দিতে পারবো। প্লাস ওরা কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন্স ডেফিনেটলি জিজ্ঞেস করবে যদি আইটি রিলেটেড পোস্টে অ্যাপ্লাই করো। সো ওই টেকনিক্যাল কোয়েশ্চেন গুলোর আনসার কিভাবে দিচ্ছ, কখনো কিন্তু তোমাকে বলবে না যে রিটেন এক্সাম যদি হয় কোড লিখে দাও একটা ল্যাঙ্গুয়েজে, বলবে অ্যালগোরিদম লিখে দাও, বিকজ ওরা দেখতে চায় তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে কিনা, নট দ্যাট আমি একটা ল্যাঙ্গুয়েজে বস, এরকম কিন্তু দেখতে চাচ্ছে না। তোমার যদি বেসিকটা ঠিক থাকে ইউ ক্যান ইমপ্লিমেন্ট এনিথিং অন দ্যাট। সো এই জিনিসগুলাই দেখে আর কি মেইনলি, তোমার কনফিডেন্স কিরকম, লার্নিং ক্যাপাবিলিটি কিরকম, ফাস্ট লার্নার কিনা, আর হচ্ছে তোমার প্রবলেম তুমি কিভাবে অ্যাপ্রোচ করো, এগুলাই। দিজ আর দ্য মেইন থিংস আসলে। ভাইয়া আচ্ছা, বলুক same এখন ভাইয়ার ভাইয়া এক্সপিরিয়েন্স। আমি বলবো। আচ্ছা, ভাইয়া। এখানে আমার হ্যাঁ এখানে একটা খুব ভালো ইন্ডিকেটর আছে বোঝার জন্য ওরা কি ধরনের স্কিল চায়। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলে নিই, শুধু ইন্টারভিউ দিয়ে এখন জব পাওয়া যায় না, স্পেশালি ওয়েন ইউ আর ফ্রেশার। সো শুধু ইন্টারভিউ দিয়ে জব পায় তারা যারা একটু মিড লেভেল, মিড সিনিয়র লেভেল কিংবা সিনিয়র লেভেলে জব করে, কারণ তাদের স্কিল নিয়ে কোনো ডাউট নেই। ওদের ক্ষেত্রে শুধু দেখা হয় যে আমার কোম্পানির সাথেও যাচ্ছে কিনা। কিন্তু ফ্রেশ গ্রাজুয়েটদের ক্ষেত্রে অনেক ধরনের রিক্রুটমেন্ট টেস্ট কেন নেয়, কারণ হচ্ছে ওই কোম্পানিগুলো ওই স্পেসিফিক স্কিল সেট গুলা চায় বলেই। এখন কি ধরনের স্টেপস থাকতে পারে, একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা একটা ভালো ন্যাশনাল কোম্পানিতে যে জিনিসটা হয় 5টা 6টা 7টা 8টা রিক্রুটমেন্ট প্রসেস থাকে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম কেসে দেখা যায় ফার্স্ট একটা রিটেন এক্সাম হয়, ওই রিটেন এক্সামে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, মেইনলি ভার্বাল আর অ্যানালিটিক্যাল এবিলিটি দেখে ওরা। ভার্বাল রিজনিং, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি তোমার কতটুকু আছে, এটা কেন দেখে? ভার্বালটা ফার্স্ট অফ অল ফর কমিউনিকেশন, অ্যানালিটিক্যালটা দেখে হাউ ডু ইউ থিঙ্ক, আই মিন হাউ অ্যানালিটিক, মানে কোনো অ্যানালিটিক্স কোনো তোমার কাছে আসলে, কোনো ক্রিটিক্যাল কিছু আসলে হাউ উইল ইউ সলভ ইট, এই স্কিল সেটটা ওরা দেখার জন্য অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা ওরা চেক করে। দেন একটা মাউথ টু মাউথ কিংবা ফেস টু ফেস একটা ইন্টারভিউ হয় কিংবা একটা ফোন ইন্টারভিউ হলো, জাস্ট টু সি হাউ ইউ আর, আই মিন ওখানের মধ্যে তোমাকে এমন কোনো কোয়েশ্চেন করে ফাটাই ফেলবে না যেটার জন্য তোমার বই পড়া লাগবে অর সামথিং। ওখানে ওরা ওটাই দেখবে যে অ্যাজ আ হিউম্যান বিং হাউ ইউ আর, ওদের কালচারের সাথে তুমি যাও কিনা। সে ফর এক্সাম্পল আমি ব্যাটের কথা যদি বলি, ব্যাটের ফার্স্ট স্টেপটাই হচ্ছে ওরা একটা কালচারাল কোয়েশ্চেনিয়ার পাঠায় তোমাকে। এটাতে যদি ওরা দেখে যে ওদের কালচারের সাথে তুমি যাচ্ছ না, তোমাকে নিবে না। ইট ডাজন্ট মিন দ্যাট তুমি ইনকেপেবল অর সামথিং, ওদের পার্টিকুলার ওই স্কিল সেটটা দরকার, যে স্কিল সেটটা তোমার মধ্যে পায় নাই বলে তোমাকে নিচ্ছে না, তোমার মধ্যে পেলে ওরা তোমাকে নিবে। এটা কোম্পানি টু কোম্পানি ডিফার করতেই পারে। তারপর আরেকটা ভালো একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে ওরা গ্রুপ ডিসকাশন দেখে অনেক কোম্পানি।
যেটা হচ্ছে আমি কিন্তু বলছি না যে এক একটা কোম্পানি এক একটা জিনিস দেখবে, এমন হতে পারে অল টুগেদার। আমার ব্র্যাক ব্যাংকে 6টা স্টেপ ছিল, গ্রুপ ডিসকাশন ছিল, এরকম রিটেন টেস্ট ছিল। রিটেনের মধ্যে অনেকে জেনারেল নলেজ দেখে। জেনারেল নলেজ দেখার মানে কিন্তু এই না যে তুমি ওরা দেখতে চাচ্ছে যে তুমি বই পড়ে মুখস্থ করো কিনা সামথিং। জেনারেল নলেজ দেখে এটার জন্য যে তোমার চোখ কান খোলা কিনা, তুমি ইন্ডাস্ট্রি নলেজ রাখো কিনা। মানে ইন্ডাস্ট্রি নলেজ তো এখন চাবে না ওরা, তোমার নলেজ আছে কিনা। নলেজ কিভাবে থাকবে? একটা ছেলে পত্রিকা পড়ে, একটা ছেলে পত্রিকা পড়ে না। একটা ছেলে নিউজ দেখে, একটা ছেলে নিউজ দেখে না। ফেসবুকের মধ্যে একটা ছেলে সারাদিন ক্যাটরিনা কাইফের ড্যান্স দেখে, একটা ছেলে হয়তো একটা জার্নাল পড়ে সময় কাটায়। সো তাদের তাদের জেনারেল নলেজের ক্যাপাসিটি অবশ্যই ডিফারেন্ট হবে, ওরা ওটাই দেখতে চায়। আর গ্রুপ ডিসকাশনের ব্যাপারটা যেটা বলছিলাম, গ্রুপ ডিসকাশন ইজ আ ভেরি কমন স্টেট অফ কমন স্টেপ অফ ইন্টারভিউইং প্রসেস। এটা একটা বড় কারণ হচ্ছে ওরা দেখতে চায় যে হাউ টিম প্লেয়ার ইউ আর। আই মিন একজনের সাথে যখন তুমি কনভারসেশনে যাচ্ছ, একটা প্রবলেম যখন তোমাদেরকে অ্যাজ আ গ্রুপ দেয়া হচ্ছে, ওই প্রবলেমটাতে তুমি কিভাবে কন্ট্রিবিউট করছো, তুমি কিভাবে করে অন্যদের সাথে কমিউনিকেট করছো, তুমি কিভাবে করে টিম প্লেইং করছো অন্যদের সাথে, এই ব্যাপারটা অনেক বেশি দেখে। সো টিম প্লেইং ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকতে হবে। আর লাস্টলি আরেকটা জিনিস বলে, প্রেজেন্টেশন স্কিল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আই মিন আমার ব্র্যাক ব্যাংকের একটা স্টেপ ছিল প্রেজেন্টেশন, এন্ড ওই প্রেজেন্টেশনে আমাদেরকে একটা SWOT অ্যানালাইসিস করতে দেয়। এই টুলগুলো একটু জানাটা জরুরি, মানে এগুলা কিন্তু না জানাটা পাপ। এই যে SWOT অ্যানালাইসিস, POTUS 5 ফোর্সেস যদি তুমি বলো, তুমি যদি আচ্ছা যাই হোক। সো এই টুল ইউজ করে আমাদেরকে একটা প্রেজেন্টেশন করতে বললো, এবং প্রেজেন্টেশনের টপিক কি ছিল জানো? প্রেজেন্টেশনের টপিক ছিল বাংলাদেশ। ইটস নট সামথিং যেটা তোমাকে বই পড়ে হ্যান ত্যান করতে হবে। কিন্তু বাংলাদেশ প্রেজেন্টেশনে অনেকে ফেল করছে কেন? কারণ আমার কেসে যে কাজটা আমি করেছিলাম, আমি বাংলাদেশের SWOT অ্যানালাইসিসে থ্রেট আর অপরচুনিটির মধ্যে আমি থ্রেট অপরচুনিটি দুইটাতেই দিয়েছিলাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এখন যে ছেলেটা, ওরা দেখলো যে আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে আইডিয়া আছে, এটা কিন্তু বই পড়ে আমার আইডিয়া হয় নাই, আমার চোখ কান খোলা ছিল তাই আইডিয়া হয়েছে। সো ইট মেড আপ, ইট গেভ মি আ এক্সট্রা অ্যাডভান্টেজ। হ্যাঁ, সো বাংলাদেশ ওরা এক্সপেক্ট করে না যে বাংলাদেশ নিয়ে রচনা পড়ে আমি একটা প্রেজেন্টেশন দিয়ে দিব। ওরা জাস্ট দেখতে চায় যে আমার বাংলাদেশ সম্পর্কে আইডিয়া। সো এখন একটা বড় প্রশ্ন হচ্ছে, এই স্কিল গুলা তুমি কিভাবে ডেভেলপ করবা? এই স্কিল গুলা তোমার অনেক ভাবে হতে পারে। আই মিন তোমার কমিউনিকেশন, তুমি টিম প্লেয়ার কিনা, সেটা একটা বড় ডিফারেন্স করে দিবে। সে ফর এক্সাম্পল, আমি আমি একজন ইন্টারভিউয়ার এবং দুইজন মানুষ আসছে আমার সামনে। একজন হয়তো অনেক ক্লাব টাপ করতো, অনেক কিছু করতো, হ্যাঁ, আরেকজন শুধু বই নিয়ে পড়ে থাকতো। ওর সিজিপিএ হয়তো 0.2 বেশি, ওর সিজিপিএ 0.2 কম। বাট যে ছেলেটা অনেক বেশি মানুষের সাথে মিশেছে, অনেক বেশি নেটওয়ার্কিং করেছে, ওর অবশ্যই হচ্ছে ও দেখা যাবে ফোকাস গ্রুপ ডিসকাশন বা এফজিডি যেটাকে আমরা বলি, এফজিডি তেও ভালো করবে। ওইটা দেখে আমি বুঝে যাবো যে ও আসলে সিভিতে বানায় বানায় লিখছে, ও ক্লাব টাপ করতো, অনেক কিছু করবে, অনেক কনফারেন্স অ্যাটেন্ড করেছে, নাকি ও আসলে এই কাজটা হয়েছে ও করেছে। একজন লিখলো যে ও ডিবেট করতো, ইয়ে করতো, কিন্তু প্রেজেন্টেশন নিয়ে দেখলাম যে ও আসলে নিজেকেই প্রেজেন্ট করতে পারছে না। তখন আমার মধ্যে অবশ্যই ওই সন্দেহটা গ্রো আপ করবে যে ও আসলেই কি পাবলিক স্পিকিং করতো একটা সময় নাকি না। সো পাবলিক স্পিকিং, এটা ইট উইল হেল্প ইউ টু গেট বেটার প্রেজেন্টেশন স্কিল। পাবলিক স্পিকিংটা খুব ইম্পর্টেন্ট, করতেই হবে। একটু চোখ কান খোলা রাখা, টু গেট নলেজ অ্যাবাউট সামথিং। কারণ একজন যখন তোমাকে নেবে, ও অবশ্যই এক্সপেক্ট করবে যে আফটার গেটিং দ্য জব ইউ উইল হ্যাভ সাম ইন্ডাস্ট্রি নলেজ, সো দ্যাট ইউ ক্যান গিভ দ্য কোম্পানি সাম ইন্ডাস্ট্রি ইনসাইট। সবসময় সিইও এসে ইন্ডাস্ট্রি ইনসাইট দিবে ব্যাপারটা এরকম না, ইট কামস ফ্রম দ্য এমপ্লয়ি অ্যাজ ওয়েল। সো ওই চোখ কান খোলা রাখা। আমি বলছি না যে এমপি3 নিয়ে মুখস্থ করতে হবে জেনারেল নলেজ, ওটা না, খুবই সামান্য লেভেলের। রিক্রুটমেন্ট টেস্টে আসলো যে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি, সে ফর এক্সাম্পল, তুমি এটা জানো না, এটা না জানাটা কিন্তু পাপ আমি বলবো। কারণ হচ্ছে তুমি বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কেন তুমি জানবা না? সো এই ব্যাপারগুলা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা একটু আচ্ছা, আমি আপুকে কি একটা কোশ্চেন একটু একটা জিনিস একটু অ্যাড করি? আমি জানি টাইম চলে যাচ্ছে। ভাইয়া যেটা বললো প্রেজেন্টেশন স্কিল, দ্যাটস নিডেড, বাট ওয়েন ইউর আ ফ্রেশার, আমার কাছে মনে হয় নো কোম্পানি ওয়ান্টস আ টপ নচ প্রেজেন্টেশন স্কিল, যে তুমি একদম বসের মতো এসে দিয়ে গেলা। এটা কিরকম যে তুমি তোমার নামই বললা, ধরো ওই যে বাংলাদেশ নিয়ে কিছু বললা, 4টা লাইনই বললা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স, ঠিক আছে? আমি এরকম নিচের দিকে তাকায় হাত জড়ো সড়ো হয়ে বলছি, no one will like that presentation. তো
ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে তুমি নিজেকে ক্যারি করতে পারো উইথ কনফিডেন্স। তুমি 4-5 লাইন প্রেজেন্টেশন দাও, 8-10 লাইন দাও, বাট সে ইট কনফিডেন্টলি, যাই বলছো। তো ইউ ডোন্ট নিড টু বি টপ নচ, বাট তোমাকে এটা দেখাতে হবে যে হ্যাঁ আমি এখন এতটুকু পারি, আই এম গুড টু গো, যদি আমার কাছে আরো বেশি কিছু আসে আমি ওটা দিয়ে করব। আর সেকেন্ড থিং অ্যাবাউট দ্য টিম বিল্ডিং স্টাফ, এটা আসলে দেখে খুব। টিম বিল্ডিং স্টাফটা কিরকম দেখে আমি বলি, আমি যখন এই জিপিতে রিসেন্টলি যে পজিশনে আছি এখানে অ্যাপ্লাই করেছিলাম, আমার একটা গেম হয়েছে, ঠিক আছে, একদম পিওর ভিডিও গেমের মতো গেম, প্রায় 1.5 ঘন্টার একটা গেম। ওই গেমে আমাকে একদম শুরুতে একদম জুনিয়র পজিশনে আমি স্টার্ট করেছি, এন্ড আস্তে আস্তে আমি গেম খেলতে খেলতে লেভেল আপ হতে হতে সিইও হয়েছি, ঠিক আছে। প্রত্যেক লেভেলে আমাকে 15 মিনিটের মতো করে খেলা লেগেছে আর কি, যে আমি আমার কাছে এখন একটা ডিসিশন আসলো আমি কি চাই। তোমাকে কিছু জিনিস দেখবে যে তুমি কি টিমের সাথে কমফোর্টেবল কাজ করতে, এটা দেখবে। তোমার কি শিখার ইচ্ছা আছে, অনেকে থাকে না যে ও আমার থেকে জুনিয়র, আমি ওর কাছ থেকে শিখবো না, অ্যাটিটিউড থাকে একটা, ওরকম অ্যাটিটিউড আছে কি না সেটা এই গেমটা খেললে খুবই ইজিলি ক্যান বি ডিটেক্টেড। কিছু কোয়েশ্চেন্স আসে যে আমার একটা প্রবলেম হয়েছে এরকম, আমার টিমের এরা এরকম এরকম সাজেশনস দিয়েছে, আমি কার সাজেশন চুজ করব। দেখা গেল যে যে সবচেয়ে জুনিয়র, আমি একটা সিনিয়র পজিশনে আছি, বাট যে সবচেয়ে জুনিয়র তার সাজেশনটা এই সিচুয়েশনে ওয়েল ফিটেড সাজেশন, তো আমি ওটা যদি পিক করি তখন কিন্তু এটা বোঝা যাচ্ছে হ্যাঁ আমি আই ক্যান টেক থিংস ফ্রম পিপল, আমার একটা একসেপ্টিং এবিলিটি আছে, ভালো আমি ভালোটা ভালো মানুষের কাছ থেকে নিব, সে আমার ছোট হোক আমার বড় হোক। তো এই কিছু অ্যাটিটিউড বড় কর্পোরেট হাউস গুলাতে এরকম এক্সামস হয়, ইভ্যালুয়েশনটা এরকম হয়। ইট ক্যান বি আ গেম, ইট ক্যান বি আ কুইজ, যেরকম ব্যাটে যেটা হয় না, একটা বিজনেস লিডার সিলেকশন হয়, আই ফরগট দ্য নেম অফ দ্য কম্পিটিশন, বাট যাই হোক ওখানে একটা ফার্স্টে তোমাকে মেইলে একটা লিঙ্ক দিয়ে না Battle of কুইজের Minds, মতো, ব্যাটল অফ মাইন্ডস। সো ওখানে কিন্তু একটা কুইজের মতো একটা শীট দেয় যেটাতে তোমার অনেক কিছু ফিল আপ করা লাগে, বিকজ ওরা দেখতে চায় ওদের কালচারের সাথে তোমার মাইন্ডসেটটা যায় কিনা। তো এই যে টিম বিল্ডিং স্পিরিট, মানুষের কাছ থেকে অ্যাকসেপ্ট করার এবিলিটি, ছোট বড় সবাইকে ইকুয়ালি ট্রিট করা, পার্শিয়াল না হওয়া, এই জিনিসগুলা এরকম ইভ্যালুয়েশনে চেক করে। থ্যাংক ইউ। আচ্ছা, আপুর কাছে আরেকটা কোয়েশ্চেন করি আমরা, অডিয়েন্স থেকে এসেছে কোয়েশ্চেনটা। আপু, ফর করোনা many people lost job. What are the skills fresh graduates should have to get in the corporate job? ডিপেন্ডস তুমি কোথায় যেতে চাও সেটার উপর। এরকম হার্ড ফাস্ট কোনো স্কিল সেট নাই যে এটা শিখলাম আমি ঢুকে গেলাম করোনার পরে, নট লাইক দ্যাট। যেই ফিল্ডে যেতে চাচ্ছ সেই ফিল্ড রিলেভেন্ট। তুমি আচ্ছা একটা জিনিস তোমরা না খুব বেশি করতে পারো, যারা এখনো ফ্রেশার হয় নাই, পাশ করে নাই, আন্ডার গ্রাডে আছে, এই যে যেসব চাকরি তোমরা করতে চাও এইসব চাকরিগুলো সার্কুলার দেখো। সার্কুলারে না বহু জিনিসপাতি লেখা থাকে, ঠিক আছে। তুমি যদি তার 100% না পারো, 20% তুমি শিখো, গুড এনাফ। কেউ কোনোদিন কোনো পরীক্ষা ইন্টারভিউ রিটেনে 100% পারে না, বাট এটা আইডিয়াটাই মানুষের থাকে না, কারণ কেউ সার্কুলার গুলি ভালো করে পড়ে না। এই যে ও যেটা জিজ্ঞেস করলো, ও যদি সার্কুলার্স পড়ে যে আমি ফিউচারে এই টাইপের জবে অ্যাপ্লাই করতে চাই, ওখানে একদম পয়েন্ট করে লিখে রাখে যে রিকোয়ারমেন্টস গুলা কি কি। ওগুলা পড়লেই ও যদি ওই রিলেভেন্ট ইউটিউবে সার্চ দেয়, গুগলে সার্চ দেয়, হাজার হাজার কোর্স, লিঙ্কডইন লার্নিং, কোর্সেরা, ওগুলাতে ওই রিলেটেড শিখতে পারবে এন্ড দেন অ্যাপ্লাই করতে পারবে। তো আমি জানি না যে জিজ্ঞেস করেছে ও কোন ডিপার্টমেন্টে, বাট ও যদি সিএসসি হয়, ও যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে যেতে চায়, সেটার এক ধরনের স্কিল সেট। ও ল্যাঙ্গুয়েজ গুলা শিখতে পারে, মেশিন লার্নিং শিখতে পারে, এরকম। যদি সে ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্স এই ফিল্ডে আসতে চায়, তখন ডেটা ইঞ্জিনিয়ারিং এর বেসিক্স দিয়ে সে শুরু করতে পারে। ডেটা ক্লিন কেমনে করে, মানে কি বলবো, একটা ডেটা প্রসেস করে একদম ফাইল লেভেল থেকে ডেটা বেসে কেমনে তুলে, এগুলা কিন্তু আমাদের ভার্সিটিতে কোনো শিখায় না। ওই থিওরিটিক্যাল বইয়ে লাইন করে পড়ায়, বাট টেকনিক্যালি একদম জায়গা মতো অ্যাপ্লাই করার মতো করে আসলে পড়ায় না। তো এরকম কোর্স গুলা ও যে ফিল্ডে যেতে চায় সেটা রিলেভেন্ট শিখে নিতে পারে। আচ্ছা, এবার আমরা ভাইয়ার কাছে যাই। ভাইয়া, আপনি এই টপিকটা নিয়ে একটু আগে কথা বলতে চেয়েছিলেন, আবার অডিয়েন্স থেকেও এই কথাটা আসছে যে ডিফারেন্সটা কি গভর্নমেন্ট জব এন্ড হচ্ছে কর্পোরেট জব, যেটা আপনি তো দুইটাতেই ছিলেন, এখন ডিফারেন্সটা বেসিক্যালি কোথায়? ডিফারেন্সটা ফার্স্ট অফ অল বলি, খুব ভালো প্রাইভেট জব পেয়ে গেলে, হ্যাঁ, আমি বলবো যে ভালো প্রাইভেট জবে থাকাটা বেটার। আই মিন খুব ভালো মানে হচ্ছে যে তোমার স্যালারি খুব ভালো, 6 ডিজিট স্যালারি পাচ্ছ, পাচ্ছ, যদি তোমার কাছে মানিটা ম্যাটার করে। সো অনেক প্রাইভেট জবের চেয়ে এখন গভর্নমেন্ট জবেরও স্যালারি অনেক বেশি। মানে টু বি এক্সাক্ট আমি বলবো ম্যাক্সিমাম প্রাইভেট জবের চেয়ে গভর্নমেন্ট জবের স্যালারি এখন বেশি, ইফ ইউ স্টার্টস ফ্রম 9 গ্রেড। আর কিছু পাওয়ার প্ল্যান্টে তো আলাদা, কোম্পানি গুলাতে তো আলাদা স্যালারি স্ট্রাকচার আছে, সো ওগুলোর স্যালারি আরো অনেক ভালো।
সো মানের ক্ষেত্রে চিন্তা করলে ইটস আমি বলবো 50-50, কারণ হচ্ছে খুব টপ নচ প্রাইভেট গুলোতে যেমন আমি আমার মানিটাকে স্যাক্রিফাইস করে এসেছি, মানে আমার স্যালারি ভালোই ছিল কিন্তু আমি ওটা স্যাক্রিফাইস করে এসেছি। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন এসছে। কেন এসছি, প্রথম কথা হচ্ছে আমি এখানে খুব এম্পাওয়ার্ড ফিল করি। আই মিন হচ্ছে আই এম দ্য বস অফ মাই সেলফ। এই ফিলটা মানে এই ফিলটা প্রাইভেট জবে অনেক টপ টায়ারে গিয়েও পাওয়া যায় না। বাট এখানে কিন্তু আমি ফার্স্ট মানে আমি 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 একজন প্রথম সরকারি চাকরির প্রথম দিন আমি একটা আস্ত অফিসের দায়িত্ব পেয়ে গেছি। হ্যাঁ, তো এটার যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, কিন্তু সুবিধাটা বেশি মানে হচ্ছে যে লাইফ তো আসলে একটাই, মানে লাইফে আসলে মানুষ রান হওয়ার চাইতে রান করতে বেশি পছন্দ করে। সো এখন হয়তো প্রায়োরিটি, মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার প্রায়োরিটি ছিল হচ্ছে যে খুব সুন্দর অফিস হবে, চকচক করবে, এসি থাকবে, হ্যাঁ, আশেপাশের লোকজন ইংলিশে কথা বলবে, খুব স্মার্ট লোকজন, যাবো কেএফসিতে খাবো, হ্যাঁ। সো আস্তে আস্তে তোমার লাইফের প্রায়োরিটি চেঞ্জ হতে থাকবে। আই হ্যাভ সিন আ লটস অফ মিড লেভেল ম্যানেজার্স এন্ড সিনিয়র লেভেল ম্যানেজার্স যারা এখনো স্পেশালি ইন ব্যাংকিং সেক্টর যারা অনেক বেশি আফসোস করে যে উই শুড হ্যাভ গন টু গভর্নমেন্ট জবস। আমি গভর্নমেন্ট জবে ফ্রাস্ট্রেটেড লোকজন কম দেখেছি রাদার দেন প্রাইভেট জবে প্রচুর। আমি আই এম শিওর যে গ্রামীণ ফোনে আনুষাও এরকম থাকে, এরকম দুই একটা অনেক কোম্পানিতেই এরকম কয়েকজন থাকে যারা সারাক্ষণই আফসোস করতে থাকে। হ্যাঁ, ওই আফসোসদেরকে আমি আমি আলাদা রাখি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে অথরিটিটা, লাইক অথরিটি বলতে মানে ওই যে আমি ফার্স্টে বলছিলাম যে ব্র্যাক ব্যাংকে থেকে আমি যতটুকু করতে পারতাম গভর্নমেন্ট জবে আমি তার চাইতে অনেক বেশি করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে মানুষের সাথে মানুষের উপকার করাটা একটা সুবিধা আছে অসুবিধাও আছে। আমার কাছে প্রতিদিন 50টার উপরে ফোন আসে, একদম লিটারালি দায়িত্ব নিয়ে বলছি, 50টার উপরে ফোন আসে যারা বিভিন্ন কাজে আমাকে হেল্পের জন্য ফোন দেয়। সো এই জিনিসটা একটা মজা অবশ্যই আছে, মজা আছে ইন আ সেন্স যে তোমার সাথে সবার অনেক ভালো খাতির হয়ে যাবে। লাইক আমার যারা খোঁজও নিত না একটা সময় তারা এখন আমার সাথে অনেক ভালো সম্পর্ক, বিকজ মানে আমি somehow I maybe helped them or with something. হ্যাঁ, এটা আমার দায়িত্বের মধ্যেই ছিল। তারপরেও মানে when you will treat someone with something special, তখন অবশ্যই মানে মানুষ মাত্রই মানুষ কখনোই অকৃতজ্ঞ হয় না আর কি। সো এই মজাটা একটা ব্যাপার। থার্ডলি হচ্ছে যে ফ্যাসিলিটিস আই উইড সে এটা 50-50 বলতে খুব ভালো প্রাইভেট জব গুলাতে শুরুতেই অনেক টাকা পয়সা হয়ে যায়। সো টাকা পয়সা ইনকাম করা ইজ নট আ ক্রাইম ডেফিনেটলি। হ্যাঁ, এখন তো মানে এখন আমরা এমন একটা ইরায় বসবাস করি, আমরা একটা ক্যাপিটালিস্ট সোসাইটির ভেতর আছি, এট দ্য সেম টাইম কমার্শিয়াল হয়ে গেছে। এই জিনিসটা একটা গালি, ইটস নেভার আ গালি। Your good income will ensure your children, will give your children a good schooling, you will give your parents a good medical facilities, your wife a good environment. Definitely there's no crime on earning money. হ্যাঁ, সো প্রায়োরিটি যদি ওটা থাকে, হ্যাঁ, ভালো প্রাইভেট জব গুলোতে এই ব্যাপারটা আছে। আর প্রেশারের ব্যাপারটা আমি বলবো সারাক্ষণ অ্যাটেন্টিভ থাকার একটা ব্যাপার, মানে ব্রেনকে সারাক্ষণ এঙ্গেজ রাখার এই ব্যাপারটা প্রাইভেট জবে বেশি। লাইক গভর্নমেন্ট জবে ইউ উইল হ্যাভ ইউর ওন টাইম, এই ব্যাপারটা অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আমি অবশ্যই বলবো। আমি যখন আরেকটা ব্যাপার হচ্ছে ফ্যাসিলিটিস বলতে গভর্নমেন্ট জবে তুমি একটা ভালো গভর্নমেন্ট জব করলে you will have your own room, you will have your own staffs. হ্যাঁ, সো কমফর্ট ওই অন দ্যাট সেন্স ওই ব্যাপারটা থাকে। লাইক প্রাইভেট জবে অনেক দূর গিয়ে হয়তো তুমি একটা ছোট একটা রুম পাবা, তাও সব এখন তো কিউবিক্যাল সিস্টেমটা উঠে যাচ্ছে। আনুষা, তো তোমাদের অফিসে কিরকম? আই ডোন্ট নো, মানে আমি অনেক আগে গেছিলাম কিউবিক্যাল ছিল, এখন নাকি শুধু ইয়েতে ডেস্কের এখন লাইক মধ্যে। নো ওয়ান, এখন ইটস ফ্রি হট ডেস্কিং, যেখানে ইচ্ছা বসেন, হ্যাঁ, যেখানে ইচ্ছা বসছে, হ্যাঁ, সোফায় বসেন, গেম খেলেন, কাজ করেন। এই জিনিসটার একটা মজা আছে। মজা হচ্ছে যে সবার সাথে সারাক্ষণ ইন্টারাকশন হচ্ছে। আবার অনেকে আবার এটা প্রেফার করে যে আমার একটা বিশাল রুম থাকবে, হ্যাঁ, লোকজন আসবে আমার সামনে এসে চা খাবে। হ্যাঁ, এই মজাটা মানে আমি খুবই ফ্র্যাঙ্কলি বলছি বিকজ এটা আমার ইউনিভার্সিটির একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, সো এই মজাটা যারা এনজয় করতে চায় তাদের জন্য গভর্নমেন্ট জব ইজ ভেরি গুড। আই মিন ইউ ক্যান ডেকোরেট ইউর ওন অফিস। হ্যাঁ, গভর্নমেন্ট ওটার জন্য টাকা দিচ্ছে। হ্যাঁ, সো এই জিনিসটা মজার।
প্লাস হচ্ছে প্রাইভেট জবে তোমার নিজের একটা অফিস থেকে গাড়ি পেতে হলে তোমাকে সিইও টাইপের হতে হবে আর কি। ব্যাংকে তো অনেক অনেক ব্যাংকে এএমডি রাও নিজের মানে অফিস থেকে গাড়ি পায় না। সো প্রাইভেট জবে তুমি, গভর্নমেন্ট জবে অনেকগুলা জবেই হচ্ছে তুমি একেবারে শুরু থেকে গাড়ি পেয়ে যাবে আর কি। তোমার নিজের একটা গাড়ি থাকবে, ড্রাইভার থাকবে, তেলের খরচ দিবে। তো এই ফ্যাসিলিটি গুলা তোমার ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করলে অফিস থেকে তোমাকে বাসা দিচ্ছে। তুমি যখন একটু উপরে উঠে যাবা, লাইক আমি সাপোজ অ্যাডমিনে জয়েন করলাম, অ্যাডমিনে জয়েন করে আমি ফার্স্টে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে জয়েন করে তারপরে যখন এসি ল্যান্ড হয়ে যাচ্ছি তখনই একটা বাসা পাচ্ছি, প্লাস গাড়ি পাচ্ছি। এখন তো ইউনোদেরকে 95 লাখ টাকার গাড়ি দিচ্ছে। হ্যাঁ, আমি তো সরি ফর হ্যাঁ, আমাদের যেহেতু টাইম কম, একটা কোয়েশ্চেন একটু এন্টারটেইন করা উচিত। যেটা বলবো সেটা হচ্ছে, কোর্সেরাতে আমরা সবাই কোর্স করছি এখন বর্তমানে, অনেক কোর্সই করছি সবাই। সেটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল যে হাউ ভ্যালুয়েবল ক্যান দ্য কোর্সেরা সার্টিফিকেটস বি proved when I will be applying in interviews, especially for the corporate jobs? আচ্ছা, এটা একটু আপু কোয়েশ্চেনটার অ্যানসার দিলে আচ্ছা, একটু বেটার। it's not like যে আমার Coursera certificates আছে that's enabling me to get a job. তোমাকে এটা জিজ্ঞেস করবেই, তুমি যেই সার্টিফিকেটটা নিয়ে আসছো, যা শিখে আসছো, তোমাকে ওটার উপরে কিছু না কিছু জিজ্ঞেস করবেই, বি ইট এনিথিং। একটা প্রবলেম সলভ করতে দিবে বা ওই রিলেভেন্ট কোনো একটা কোয়েশ্চেন দিয়ে বলবে, যে একটা সিনারিও দিয়ে বলবে যে হাউ উড ইউ সলভ ইট, এরকম। ইটস নট যে Coursera সার্টিফিকেটস আছে এন্ড মানে এটা খুব ভ্যালুয়েবল সামথিং এন্ড আই এম গেটিং থ্রু এভরিথিং। নো, তোমাকে ওই যা তোমার লেখা থাকবে সিভিতে ওটার উপর কিন্তু তোমাকে ইভ্যালুয়েটেড করতে হবে, মানে ইভ্যালুয়েটেড হবা তুমি। সো সার্টিফিকেটস হোক, যে কোনো অ্যাচিভমেন্টস হোক, ওটার উপরে ইভ্যালুয়েশন হবে। দ্য সার্টিফিকেটস এলোন ইজ নট ভ্যালুয়েবল এট অল। আচ্ছা, আসলে আমাদের আরো অনেক কথা শোনার ছিল, আরো অনেক কিছু জিজ্ঞেস করার ছিল, জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আজকের এই সেশনটা আর কন্টিনিউ করতে পারছি না। তার জন্য আমি অনেক সরি। ভাইয়া কথা বলছিলেন, তার মাঝখানে তাকে আমাকে থামিয়ে দিতে হলো। কোনো কিছু না, থ্যাংক ইউ জানাচ্ছি যে আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাদের দুজনকে অনেক 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 থ্যাংক ইউ আমাদের সাথে এই ইনফরমেটিভ সেশনটা, আমাদের ইনফরমেশন দিয়ে এভাবে আমাদেরকে আরো এনরিচ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব এনজয় করেছি বিকজ যে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করেছে, ওরা যারা জিজ্ঞেস করছে, এটা আই গেস ওদেরকে অনেক হেল্পফুল হবে ওদের জন্য। তো আমি যে একটু হেল্প করতে পেরেছি, আই এম ফিলিং রিয়েলি গুড ফর দ্যাট। বাট এখানে যারা যারা আছে, ইফ ইউ পিপল হ্যাভ এনি কোয়েশ্চেন্স, ইউ ক্যান লাইক মেসেজ মি এন্ড আস্ক মি এন্ড আই এম ওকে উইথ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যারেঞ্জিং দিস। থ্যাংক ইউ সাদ ভাইয়া, অনেকদিন পর আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। মানুষা, আর আমিও সবাইকে থ্যাংক ইউ দিচ্ছি। আমার জন্য দোয়া করেন সবাই। করোনার মধ্যে সবাই সাবধানে থাকেন, সেফ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা। তুমি আমাদের আজকের সেশনটা শেষ হচ্ছে, সবার সাথে দেখা হবে নেক্সট সেশনে। আনটিল দেন সবাই স্টে সেফ।